তো সমযোজী বন্ধনে আমি কি বলেছিলাম যে এখানে ইলেকট্রনগুলো শেয়ারিং হয়, তাই তো? মানে যেমন ধরো আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেন মলিকিউলটার কথা বলি যদি, তাহলে আমরা জানি যে হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন আছে। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু যদি দেখো, তাহলে দুটোর ক্ষেত্রে দুটো বাইরে কক্ষে আছে একটা করে ইলেকট্রন। তো এবার এরা তো তাহলে দ্বৈত বা ডুয়ালিটি হচ্ছে না। তো এরা কি করবে, সেই ক্ষেত্রে শেয়ার করে নিবে, শেয়ার করে নিবে আর সমভাবে ব্যবহার করবে। তো এটাকে আমরা এইভাবে লিখি, এটা বন্ড দিয়ে লিখি, ঠিক আছে? আর বলেছিলাম যে এই যে ইলেকট্রন দুটো হবে, সো এই ইলেকট্রন দুটোর যে স্পিনটা হবে, ঘূর্ণনটা, সেটা অপোজিট হবে। মানে এটার স্পিন যদি এরকম হয় এই ইলেকট্রনটার, তাহলে এই ইলেকট্রনটার স্পিন হবে উল্টো। আর বলে এদের মধ্যে একটা তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল ক্রিয়া করে, আর তার জন্য এরা এই বন্ধনে থাকতে পারে। তো এইভাবে করে যে বন্ধনগুলো তৈরি হয়, ঠিক আছে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, যেখানে প্রত্যেকটা পরমাণু সমভাবে ইলেকট্রন শেয়ার করে। কি বললাম? প্রত্যেকটা পরমাণু সমভাবে। সমভাবে ইলেকট্রন শেয়ার করে। তো এই ধরনের ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা যেমন একটা সমযোজী বন্ধনের এক্সাম্পল। তো সমযোজী বন্ধনটাকে আমরা জাস্ট এইভাবে লিখে দিই, এরো তেরো দিই না, মানে এইভাবে খালি লিখি। আচ্ছা, তো সমযোজী বন্ধনে কিছু কিছু ডিটেইলিং আরো করতে হবে, তাহলে আমরা কোশ্চেনগুলো করতে পারবো। যেমন তারপরে আমরা পড়েছিলাম কি যে লিউইস বিন্দু গঠন, লুইস বিন্দু গঠন, লিউইস ডট স্ট্রাকচারটা আমরা পড়েছিলাম। তাহলে আমরা দেখেছিলাম যে এখানে লিউইস ডট স্ট্রাকচারে কি হয়, যেমন ধরো CO2 যদি আমি বলি, তাহলে কার্বনটাকে মাঝখানে রাখো আর অক্সিজেনকে দুই পাশে রাখো। কার্বনের সব থেকে বাইরে 4টা ইলেকট্রন আছে কিন্তু ওর 8টা দরকার। অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে কিন্তু এর 8টা দরকার। তো 6টা ইলেকট্রন যদি থাকে, আচ্ছা এদের মধ্যে একটা করে আমি বন্ড দিয়ে দিই আগে। তো বন্ড দিয়ে দেওয়া মানে হচ্ছে এখানে দুটো পেয়ার হলো। মানে টোটাল কতগুলো ইলেকট্রন যদি কার্বন ডাই অক্সাইডে দেখি, তো টোটাল কতগুলো ইলেকট্রন, যোজ্যতা কক্ষে কতগুলো টোটাল ইলেকট্রন আছে। তো কার্বনে যদি দেখি তাহলে 2 + 4, মানে কার্বনের 4টা আর অক্সিজেনের 6টা, কিন্তু দুটো অক্সিজেন মানে 6 6 12টা। তাহলে টোটাল 16টা ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে। তো 16টার মধ্যে আমি যখন এইভাবে লিখছি, তো এখানে দুটো পেয়ার যখন দিলাম, তাহলে তো দুটো পেয়ার মানে 4টা ইলেকট্রন তো ইউজ হয়ে গেল। তাহলে আর 12টা ইলেকট্রন পড়ে থাকলো, ঠিক আছে? তো এই 12টা ইলেকট্রন যদি আমি 6টা 6টা করে দিয়ে দিই এইভাবে, তো ব্যাপারটা কি হয়েছে, কার্বনের তো তখন সেই ক্ষেত্রে তোমার অষ্টক পূর্তি হলো না, তাই না? তো কার্বনের অষ্টক পূর্তি হতে হবে, তাহলে 6টা 6টা করে দেওয়া যাবে না এর মানে। তো কি করব তখন, কার্বনের যে 4টা ইলেকট্রন ছিল এখানে আরেকটা করে বন্ড দিয়ে দেবো, দুটো ইলেকট্রন মুছে একটা করে বন্ড দিয়ে দেবো। তাহলে এখন দেখো কার্বনেরও 8টা হয়ে গেল, একটা দুইটা তিনটে 4টা পেয়ার মানে 8টা ইলেকট্রন হলো। আর এদের দুটো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। যেমন এখানে দেখো এই যে দুটো ইলেকট্রন আছে, এগুলো বন্ড ফর্ম করেনি, তাই না? এগুলোকে আমরা বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এখানে অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, 2 জোড়া এই নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এখানে এই অক্সিজেনটারও 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। কার্বনের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন নেই। নিঃসঙ্গ ইলেকট্রন মানে হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার মানে যারা বন্ধনে অংশগ্রহণ করেনি, বন্ডিং এ পার্টিসিপেট করেনি। তো এইগুলো যেমন অক্সিজেনে এক জোড়া 2 জোড়া হচ্ছে নিঃসঙ্গ আছে, এখানে 1 জোড়া 2 জোড়া হচ্ছে নিঃসঙ্গ আছে। তো এইভাবে করে আমাদের লুইস স্ট্রাকচারটা ফর্ম আমরা করেছিলাম। আচ্ছা, এইবার দেখো
আর এর আগে আমরা পড়েছিলাম আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি পড়েছিলাম যে এখানে মানে যোজ্যতা কক্ষের একটা ইলেকট্রন কেউ দিয়ে দেয় কাউকে, যেমন সোডিয়াম যদি দেখি তাহলে সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, তো ওই একটা ইলেকট্রন দিয়ে দেয় তো পজিটিভ আয়ন ক্যাটায়নে পরিণত হয়। আর ক্লোরিন যদি দেখি তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেগেটিভ আয়নে পরিণত হয়। আর দুটোরই অষ্টক পূর্তি হয়ে যায়, তো তখন এদের মধ্যে একটা কি হয় মানে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, কুলম আকর্ষণ বল যেটা, তো বলে এরা কি একসাথে থাকতে পারে। কিন্তু এই আকর্ষণ বলটা চারিদিক থেকে সমানভাবে ক্রিয়া করে বলে এরা একটা কেলাস আকারে থাকে, মানে এরকম। এটা যদি যোগ করে দাও তাহলে Na পজিটিভ Cl নেগেটিভ, কিন্তু এটা কেলাস আকারে থাকে। ধরো এন খানা Na পজিটিভ এন খানা Cl নেগেটিভ নাও, তাহলে এরকম করে কেলাস আকারে থাকবে, এটা ক্রিস্টাল ফর্ম করবে। আর এগুলো বেসিক্যালি সলিড হয়, ঠিক আছে। কিন্তু সমযোজী বন্ধনগুলো ক্ষেত্রে যে যৌগ তৈরি হবে সমযোজী যৌগ, সেগুলো সলিড হতে পারে, সেগুলো লিকুইড হতে পারে, সেগুলো গ্যাসও হতে পারে। কিন্তু আয়নীয় যৌগগুলো তোমার কি হয়, সলিড হয়, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো। এবার আর একটা জিনিস বলেছিলাম যে আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে যে ইলেকট্রোনেগেটিভিটি আছে, তড়িৎ ঋণাত্মকতা, সেটার পার্থক্য বেশি হতে হবে। কারণ আমরা ম্যাথ থেকে এই পর্যায় সারণী থেকে দেখেছিলাম যে ক্ষার ধাতুগুলো আর এইদিকে হ্যালোজেনগুলো, এদের মধ্যে অনেক ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, আর ওদের মধ্যে আয়নীয় বন্ধন হয়। এর মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নিক কম্পাউন্ড হতে গেলে যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, যেটা মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যেটা এটা বেশি হতে হবে না কম? এটা বেশি হতে হবে। তো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা বেশি না কম? বেশি হতে হবে। তাহলে সমযোজীগুলোর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কম হতে হবে এর মানে, তাই না? তো এখানে সমযোজীর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যে ডিফারেন্সটা, এটা কি হতে হবে, কম হতে হবে, ঠিক আছে। তো এই পয়েন্টটা মনে রাখতে হবে, কারণ এই পয়েন্টটার উপরে কোশ্চেন আসতে পারে। তো আমরা দেখব যে কীরকম কোশ্চেন আসে। এই আয়নিক কম্পাউন্ডগুলোর কোনো নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, কারণ একটা আয়ন আছে ধরো, তাহলে আয়নটার পজিটিভলি চার্জ, ধরো এই চার্জটা চারিদিকে ডিস্ট্রিবিউট আছে, তাহলে ডিস্ট্রিবিউট আছে মানে চারিদিকে সমানভাবে আকর্ষণ করবে। তো এর মানে এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। কিন্তু সমযোজী বন্ধনগুলোর ক্ষেত্রে একটা অভিমুখ আছে, তাই না? এরকম একটা বন্ডিং দেখাচ্ছি যখন, তো এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে, নির্দিষ্ট অভিমুখ আছে। আচ্ছা, নির্দিষ্ট অভিমুখ আছে মানে এরা কি হবে, এরা আইসোমেরিজম দেখাবে, মানে সমাবয়বতা দেখাবে, সমাবয়বতা দেখাবে। এর মানে সমযোজী মৌলগুলি যে আছে ওগুলো সমাবয়বতা দেখায়। যেমন কার্বন যদি দেখো, তো কার্বনে আমরা সমবায়বতা ধর্ম দেখেছিলাম। আর আয়নিক যে কম্পাউন্ডগুলো বা আয়নীয় যৌগ যেগুলো বা তড়িৎযোজী যৌগ যেগুলো, এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, মানে এরা কোনো সমাবয়বতা ধর্ম দেখাবে না, সমাবয়বতা ধর্ম দেখাবে না। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? মানে দ্রাব্যতাটা, যে আয়নীয় যৌগগুলো কোথায় দ্রাব্য হবে আর সমযোজী যৌগগুলো কোথায় দ্রাব্য হবে, তো সেটা একটু বোঝার ব্যাপার আছে। তো দেখো আমি বলছি, তো দ্রাব্যতা যদি দেখি,
তাহলে একটা জেনারেল কনসেপ্ট মনে রাখবে যে দ্রাব্যতা যদি দেখি, তাহলে আয়নীয় যৌগ যেগুলো আছে, আয়নীয় যৌগ যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, ধ্রুবীয় পোলার, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কিভাবে? কারণ আগের দিন আমরা পড়েছিলাম না, ধ্রুবীয় দ্রাবকে মানে এর একটা চার্জ আছে, তো ওই চার্জটা, এর পজিটিভ যে চার্জটা সেটা তোমার ক্লোরিন নেগেটিভটাকে আকর্ষণ করবে, আর এর যে নেগেটিভ চার্জটা সেটা পজিটিভকে আকর্ষণ করবে। তো এদের মধ্যে যে ল্যাটিস এনার্জিটা ওটাকে, মানে এদের মধ্যে যে বন্ধন শক্তিটা ওটাকে মানে কমিয়ে দিবে। আবার তারপরে এখান থেকে দেখেছিলাম যে হাইড্রেশন এনার্জির কনসেপ্টটা আসছিল। তো এটা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় আয়নীয় যৌগগুলো। আর সমযোজী যৌগ যেগুলো হয়, সমযোজীগুলো, সমযোজী যৌগগুলো অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। অধ্রুবীয় বা জৈব যেগুলোকে আমরা বলছি অধ্রুবীয়, মানে যেগুলো ওভারঅল চার্জ থাকে না, অধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত হয়। এক্সাম্পল? হ্যাঁ বলছি, দ্রবীভূত হয়। যেমন ধরো আমি যদি অ্যালকোহল নিই, ঠিক আছে, অ্যালকোহল, তাহলে এটা একটা অধ্রুবীয় দ্রাবক। আর ধ্রুবীয় দ্রাবক কি, যেমন যদি আমি জল নিই, ঠিক আছে, তো জলের ক্ষেত্রে H2O, তো তো H2O-তে ওটা নেগেটিভলি চার্জ হয়, আর হাইড্রোজেনগুলো পজিটিভলি চার্জ হয়। তাহলে এটা পোলারাইজড হলো, মানে এটা চার্জ আছে, এদিকে একটা চার্জ আছে আর এদিকে অন্য ধরনের চার্জ, তাহলে পোলারাইজড বলি। তো এই নেগেটিভলি চার্জটা কি করে, তোমার আয়নীয় যৌগের পজিটিভ চার্জটাকে আকর্ষণ করে, আর পজিটিভ চার্জটা যেটা আছে আয়নীয় যৌগের নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। বলে কি হয়, এদের মধ্যে বন্ডিংটাকে উইক করে দেয়, বলে এরা একটা সময় ভেঙে যায়। বুঝতে পেরেছো? ভেঙে যায় মানে কি, তখন দ্রবীভূত হয়ে গেল। তো এই জন্য বলা হয় যে আয়নীয় যৌগগুলি যে আছে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজীগুলো অধ্রুবীয়তে যৌগ। আর উল্টোভাবে কি বলা যেতে পারে, যে আয়নীয় যৌগগুলি অধ্রুবীয়তে দ্রবীভূত হবে না এর মানে, আর সমযোজীগুলো ধ্রুবীয়তে দ্রবীভূত হবে না। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার আমরা একটা জিনিস পড়ব, যে তোমার যে জেনারেলি মানে মৌলগুলো যে আছে, যখন মৌল থেকে যৌগ গঠন হয়, ঠিক আছে, তো এরা কি 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 লাভ করার চেষ্টা করে? মৌল থেকে যৌগ গঠন হয় কেন? তো এরা কি লাভ করার চেষ্টা করে? এরা অষ্টক লাভ করার চেষ্টা করে, তাই তো? অষ্টক, অক্টেট, যাতে ওরা কি হয়, স্টেবল হয়, স্থিত হয়, সুস্থিত হয়, তাই না? স্টেবল হয়, অষ্টক লাভ করার চেষ্টা করে। বা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, বা বেরিলিয়াম দেখো, লিথিয়াম, ওরা দ্বৈত, কারণ ওরা ওদের ইলেকট্রনই কম, তো ওরা দ্বৈত ডুয়ালিটি লাভ করার চেষ্টা করে। বাকিগুলোর ক্ষেত্রে তো অষ্টক লাভ করার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু এর ব্যতিক্রমও আছে, মানে এর ব্যতিক্রম আছে। মানে ওরা কি করে, ওরা যৌগ গঠন করে, ঠিক আছে, ওরা যৌগ তো গঠন করে, কিন্তু অষ্টক লাভ করে না। বুঝতে পেরেছো? তাহলে ওই ব্যতিক্রমটা কি দেখি, অষ্টক লাভ করে না, ঠিক আছে। যেমন ধরো আমি একটা বলছি, যেমন বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেরিলিয়াম ক্লোরাইড। তো বেরিলিয়াম যদি দেখি, বেরিলিয়ামের কটা ইলেকট্রন আছে বাইরে? এখানে দেখো, একটা। চারটা আছে না বেরিলিয়াম, বেরিলিয়ামে ও, চারটা আছে, ঠিক আছে। তো বেরিলিয়ামের চারটা আছে, তো চারটা টোটাল ইলেকট্রন। তো বাইরের কক্ষপথে কটা আছে? দুটো। তাহলে বেরিলিয়ামের বাইরে দুটো আছে, দুটো লিখে দিলাম। আচ্ছা, ক্লোরিনের
ক্লোরিনের কটা আছে? ক্লোরিন মানে কত, 17, তো তো 17 মানে 2 + 8 + 7 মানে বাইরে 7টা আছে, তাই না? রাইট। তো ক্লোরিনের আমি 7টা লিখে দিলাম, তাহলে এখানে দুটা দুটা দুইটা দিয়ে দিলাম, আর এখানে একটা দিয়ে দিলাম, এখানে দুটা 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 লিখে দিলাম, আর এখানে একটা দিয়ে দিলাম। তো এরা তো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করছে, তাই না? তাহলে এইভাবে একটা যৌগ তৈরি হলো, তাহলে BeCl2 হয়ে গেল, BeCl2 হয়ে গেল। তাহলে এখানে দেখো ক্লোরিনটা অষ্টক পূর্তি হয়েছে কি? ক্লোরিনটার হয়েছে, যেহেতু ক্লোরিনটার হয়েছে এখানে, হুম, হয়েছে। কিন্তু দেখো বেরিলিয়ামটার হয়েছে কি? না, না। তো বেরিলিয়ামে ইলেকট্রন কটা আছে টোটাল? তাহলে 4টাই আছে। হওয়া উচিত ছিল হুম, কি? 4টা আছে, হওয়া উচিত ছিল কি? আট, 8টা হওয়া উচিত ছিল, বাট ওটা হয়নি। এর মানে এখানে ইলেকট্রনের কি আছে, ঘাটতি না বেশি? ঘাটতি আছে, ঘাটতি। ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। তো এই যে জিনিসটাকে আমরা বলছি, এই ধরনের যৌগকে আমরা বলি ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ, ঠিক আছে? ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড, ঠিক আছে? বা এটাকে আরেকটা নাম বলা হয় হাইপোভ্যালেন্ট। কি বলা হয়? হাইপো মানে ইলেকট্রনের ঘাটতি যদি হয়, তাহলে বলবো হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, হাইপোভ্যালেন্ট যৌগ। হাইপো হাইপো হাইপার নয়, হাইপারও আসছি। হাইপো মানে মানে কম, ঠিক আছে? হাইপোভ্যালেন্ট, হাইপোভ্যালেন্ট যৌগ। তো হাইপোভ্যালেন্ট যৌগ কোনগুলো? যেগুলোর মধ্যে অষ্টক পূর্তি হয় না, বরং কম থাকে ইলেকট্রন, আরও ইলেকট্রনের ঘাটতি থাকে, তাহলে সেগুলো কোন ধরনের যৌগ হবে? হাইপোভ্যালেন্ট যৌগ হবে। বোঝা গেছে কি? হুম, আচ্ছা, এরকম না যে হাইপোভ্যালেন্ট যৌগে সবগুলোরই একটু অষ্টক হবে না, কোনো একটার যদি না হয় অষ্টক পূর্তি, তাহলে ওটাকে হাইপোভ্যালেন্ট বলবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে হাইপার ভ্যালেন্ট কি হতে পারে? হাইপার হাইপার মানে কি 8টার বেশি হতে পারে কি? হ্যাঁ, তো সেটাও হতে পারে। মানে এটা যেমন কি ইলেকট্রনের ঘাটতি হয়েছে, তো ইলেকট্রনের প্রসারণও হতে পারে, ঠিক আছে? মানে ইলেকট্রন বেশি, এক্সপেনশন অফ ইলেকট্রন অক্টেটও হতে পারে। তো সেটা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো আমি যদি বলি ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে, PCl5, আমি একটা লিখছি PCl5, PCl5। তাহলে ফসফরাস যদি দেখি, ফসফরাস মানে কত? 15। ফসফরাস মানে 15। তো 15 মানে কটা বাইরে আছে? 2, 8 আর 5। তাহলে ফসফরাসে কটা বাইরে আছে? 5টা। তাহলে 5টা ইলেকট্রন দিয়ে দিলাম, 5টা ইলেকট্রন দিয়ে দিলাম, ঠিক আছে? আর ক্লোরিনের বাইরে কটা আছে ইলেকট্রন? ক্লোরিন মানে 17, 17 মানে বাইরে 7টা ইলেকট্রন। তাহলে আমি ক্লোরিন PCl5, তো তো Cl5-এ আমি ক্লোরিন আমি 5টা লিখে দিই, ক্লোরিন 5টা লিখে দিলাম, ঠিক আছে? এবার ক্লোরিনের বাইরে 7টা করে ইলেকট্রন আছে, তাহলে 2, 4, 6 আর 1 7। এখানে 2, 4, 6 আর 1 7। এখানে 2, 4, 6, 7, 2, 4, 6, 7, 2, 4, 6, 7 হলো। এবার দেখো, এটাকে নিয়ে একটা তো ও বন্ডিং করবে, রাইট? এটাকে নিয়ে একটা বন্ডিং করবে, এইটাকে নিয়ে একটা বন্ডিং করলো, এইটাকে নিয়ে একটা বন্ডিং করলো, হাইড্রো, এগুলো সব কি কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। তাহলে কটা সমযোজী বন্ধন হলো? 5, 5টা সমযোজী বন্ধন হলো। সবগুলো ক্লোরিনের অষ্টক পূর্তি হয়েছে কি? হ্যাঁ, তাহলে এটার হয়েছে, এটার হয়েছে, এটার হয়েছে, এইটার হয়েছে, এইটার হয়েছে। কিন্তু ফসফরাসে কটা ইলেকট্রন হয়েছে? 10টা না? বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা অষ্টক পূর্তি থেকে বেশি হয়ে গেছে আরো। তো এই ধরনের যৌগগুলো যেগুলোতে মানে ইলেকট্রনের ঘাটতি না হয়, ইলেকট্রনের বৃদ্ধি হয়, ঠিক আছে, অষ্টকের থেকে বেশি হয়ে যায় আরো,
সেগুলোকে আগে আমরা বলি হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। হাইপার ভ্যালেন্ট বা হাইপার ভ্যালেন্ট, বাংলাতে হাইপার ভ্যালেন্টই বলবো, হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড, যৌগ। ঠিক আছে, তো হাইপার ভ্যালেন্ট যৌগ মানে 8টার বেশি ইলেকট্রন যদি থাকে, আর 8টার যদি কম থাকে তাহলে ওটা কি বলবো, হাইপো ভ্যালেন্ট বা ইলেকট্রনের ঘাটতি। বোঝা গেছে কি? হুম, আচ্ছা, আর কিছু কিছুর ক্ষেত্রে দেখো, কখনো কখনো আমরা জানি না যে নোবেল গ্যাসগুলো কারোর সাথে রিয়াকশন করে না, তাই না? হুম, মানে এটা জেনারেলি করে না, কিন্তু নোবেল গ্যাসগুলো যেটা অনেক ইলেকট্রোনেগেটিভ মৌল যেগুলো আছে, মানে নোবেল গ্যাসগুলো এরা বেসিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তাই তো, আর নিষ্ক্রিয় হয়। কিন্তু এইগুলো অক্সিজেনের মতো মৌল বা ফ্লুরিনের মতো মৌল, এদের সাথে কখনো কখনো রিয়্যাক্ট করে নোবেল গ্যাসগুলো, কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়াতে কি করে, এরা রিয়্যাক্ট করে। তো যে দেখা যাক, মানে যেমন একটা এক্সাম্পল যদি দেখি, XeF2, XeF2, তাহলে এই XeF2 তে দেখো, এমনি মানে ফ্লুরিন যদি দেখো, ফ্লুরিনের বাইরে কটা, নট 2 আর 7, 7টা ইলেকট্রন, নয় না, ফ্লুরিন মানে নয়, মানে বাইরে 7টা ইলেকট্রন আছে। কোথায় গেল, হ্যাঁ, XeF2 যদি দেখি তাহলে Xe তে বাইরে কটা, 8টা ইলেকট্রন তো অলরেডি ছিল বাইরে, তাই না? কিন্তু আর ফ্লুরিনে মানে ওর লাগবে আর কি, ফ্লুরিনে বাইরে 7টা ইলেকট্রন আছে। বাইরে 7টা ইলেকট্রন, তাহলে এই ক্ষেত্রে যদি একটা এখানে হাইড্রোজেন বন্ডিং করে নেয় আর এখানে একটা হাইড্রোজেন বন্ডিং করে নেয়, তাহলে ফ্লুরিনের কি হলো, অষ্টক লাভ হয়ে গেল। কিন্তু জেনন যেটা আছে সেটার তো 8টা থেকে 10টা হয়ে গেল না, হুম, তাহলে এটাও একটা হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ডের মতো কাজ করছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে যখন নিষ্ক্রিয় গ্যাসগুলো যৌগ গঠন করে, সেটা ফ্লোরিনের সাথে যৌগ গঠন করতে পারে বা অক্সিজেনের সাথে করতে পারে, তো তখনও কিন্তু তোমার অক্টেট রুলটার ব্যতিক্রম আসে। বোঝা গেছে? হুম, আচ্ছা, তো এই জিনিসটা হলো। আচ্ছা, এখন যেটা আমরা জিনিস পড়বো সেটা মোস্ট মানে অনেক কনসেপচুয়াল ব্যাপারটা, আর একদম ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করতে পারবে। তো সেইটা জিনিসটা কি, সেইটা জিনিসটা হচ্ছে যে, আমি হিডিংটা আগে লিখি, সেটা জিনিসটা হচ্ছে যে আয়নের বিকৃতি। ঠিক আছে, মানে আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ, মানে কোনো একটা আয়নীয় যৌগ আছে কিন্তু ওর মধ্যে সমযোজী ধর্ম কিভাবে আসছে ওই জিনিসটা দেখব। মানে আমাদের যেটা হিডিং হবে সেটা হচ্ছে যে যৌগে আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ, সমযোজী ধর্মের বিকাশ। তো এটা, এই হিডিংটা আর এরপরে যেগুলো আমরা পড়বো সেটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, আমি একটা ছবি নিয়ে আসছি। ধরো একটা আয়নীয় যৌগ NaCl আছে, তাহলে NaCl মানে Na পজিটিভ আর Cl নেগেটিভ, এরকম, তাই না? এটা একটা কেলাস গঠন করে। বা ইন জেনারেল আমি যদি A আর B দিয়ে লিখি, তাহলে এখানে এরকম হতে পারে যে A পজিটিভ আর B নেগেটিভ, এরকম একটা আয়নীয় যৌগ আমরা নিলাম। তো আয়নীয় যৌগতে একটা ক্যাটায়ন থাকে, এর মানে
আর একটা কি থাকে, অ্যানায়ন থাকে। শুনছো? শুনছি। আচ্ছা, তো দেখো এই যে ক্যাটায়নটা আছে না, তো ক্যাটায়নটা পজিটিভলি চার্জ না, তো এনএটা ধরো আমি এটা বলছি কি পজিটিভলি চার্জ, এভাবে করে পজিটিভলি চার্জ চারিদিকে ছড়িয়ে আছে। আর অ্যানায়ন যেটা ওটা কি নেগেটিভলি চার্জ, রাইট? অ্যানায়নটা নেগেটিভলি চার্জ, রাইট? তো দেখো হুম, এই যে পজিটিভলি চার্জ আছে না, আর এর যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসেও পজিটিভ চার্জ আছে, তো এরা কি করবে, এই নেগেটিভ আয়নগুলোকে নিজের দিকে আনার চেষ্টা করবে, মানে এই দিকে আনার চেষ্টা করবে, কারণ এটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে না কি? হ্যাঁ হ্যাঁ। মানে ক্যাটায়নের পজিটিভ তড়িৎ ক্ষেত্র যেটা আছে সেটা অ্যানায়নের ইলেকট্রন যে রিজনটা আছে ওটাকে নিজের দিকে আকর্ষণ করবে, রাইট? কিন্তু দেখো এই ক্লোরিন নেগেটিভ আয়নটার যে বাইরের যে ইলেকট্রনগুলোকে ও নিজের দিকে আকর্ষণ করবে, কিন্তু এর যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা তো পজিটিভই, তাহলে নিউক্লিয়াসটাকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? নিউক্লিয়াসটাকে বিকর্ষণ করবে। হুম, ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি তাহলে, ব্যাপারটা হচ্ছে নেগেটিভ চার্জটা এইদিকে বেশি হচ্ছে আর এইদিকে একটু পজিটিভ চার্জ হচ্ছে, ঠিক কি না? বা আমি বলতে পারি এই হুম, নেগেটিভ চার্জের যে জিনিসটা ওটা এই ক্যাটায়নটার দিকে অগ্রসর হচ্ছে আর কি, বোঝা গেছে? মানে এই যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটছে এর মানে, ঠিক কি না? মানে এই ক্যাটায়নটা কি করছে, অ্যানায়নটার ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশনটা ওটার মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসছে, বিকৃতি নিয়ে আসছে, রাইট? হুম, তো বিকৃতি নিয়ে আসছে যে এই ঘটনাটাকে আমরা বলি ধ্রুবায়ন, কি বলি? ধ্রুবায়ন, পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন মানে কি বুঝলে, যে কোনো একটা আয়নীয় যৌগ আছে, সেই আয়নীয় যৌগের যে ক্যাটায়নটা, ক্যাটায়ন তো পজিটিভলি চার্জ, তো এই ক্যাটায়নটা কি করে অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, এর ফলে কি হয়, একটা ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা একটা, মানে এর যে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন ছিল তার মধ্যে একটা বিকৃতি ঘটে, চেঞ্জ আসে, তো ওই ঘটনাটাকে আমরা বলছি পোলারাইজেশন, বোঝা গেছে? আচ্ছা, এইবার এখানে এন এর জায়গায় যদি আমি ধরো এমজি বসাতাম, এমজি ডবল পজিটিভ যেটা, তো এ তো বেশি আরো আকর্ষণ করতো না, কারণ এখানে একটাই কেন? পজিটিভ চার্জ, এখানে একটাই পজিটিভ চার্জ, তো একটাই পজিটিভ চার্জ যতটা আকর্ষণ করবে ইলেকট্রনকে, ডবল পজিটিভ চার্জ হলে বেশি আকর্ষণ করবে ইলেকট্রনগুলিকে আরো। হ্যাঁ, এর মানে ক্যাটায়নের যে চার্জ আছে না, ক্যাটায়নের পজিটিভ চার্জের সংখ্যার উপরে এই পোলারাইজেশনটা নির্ভর করে কি করে না? মানে পজিটিভ চার্জ যত বেশি করে না। হবে তত ধ্রুবায়ন বেশি হবে, তাই না? হুম, মানে তত বেশি অ্যাট্রাক্ট হবে আর কি। তো এই যে বৈশিষ্ট্যের দ্বারা এই পজিটিভ চার্জগুলো, ঠিক আছে, সুষম ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটায়, মানে এইদিকে চেঞ্জ নিয়ে আসে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলি ওই ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার, কি বলি? পোলারাইজিং পাওয়ার। পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, তো ধ্রুবায়ন ক্ষমতা বলতে পারি। তাহলে ধ্রুবায়ন ক্ষমতাটা ক্যাটায়নটার বলবো, ধ্রুবায়ন ক্ষমতা, আর
অ্যানায়ন যেটা হচ্ছে, অ্যানায়নটাকে তাহলে কি বলবো? অ্যানায়নটাকে কি বলবো? যে অ্যানায়নটার ইলেকট্রনের চেঞ্জ আসছে না, ইলেকট্রনের বিকৃতি কার হচ্ছে? অ্যানায়নটার। ঠিক আছে, তো এর মানে আমরা বলবো অ্যানায়নটা ধ্রুবায়িত হয়েছে। ঠিক আছে, মানে বিকৃত হয়েছে কার? অ্যানায়নটার। তাহলে এটাকে বলবো পোলারাইজড, পোলারাইজড বা ধ্রুবায়িত। বোঝা গেছে? তাহলে অ্যানায়নটা ধ্রুবায়িত হয়, অ্যানায়নটা ধ্রুবায়িত হয়। আচ্ছা, আর পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয় ক্যাটায়নটার, তাহলে ধ্রুবায়িত অ্যানায়নটা বেশি হবে আরো, তাই না? হুম। তো অ্যানায়নটার যে এই যে ধ্রুবায়িত হওয়ার যে ধর্মটা, এটাকে কি বলবো? পোলারাইজিবিলিটি বলবো, ধ্রুবীয়তা। ঠিক আছে, ধ্রুবীয়তা বলবো, পোলারাইজিবিলিটি। মানে অ্যানায়নের ধর্মটা যেটা হলো, মানে বিকৃতি হয়ে যাচ্ছে যে এই যে ধর্মটা, এটাকে বলবো পোলারাইজিবিলিটি বা ধ্রুবীয়তা। ঠিক আছে, এই পুরো জিনিসটা আমি আরেকবার রিপিট করছি। যে সাপোজ ধরো, ভালো করে শুনবে, এ একটা ক্যাটায়ন আর বি একটা অ্যানায়ন। তাহলে এ ক্যাটায়নটা কি করবে? এর ইলেকট্রনটাকে একটা বিকৃতি ঘটাবে, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটার। তো বিকৃতি ঘটাচ্ছে যে এই জিনিসটাকে আমরা বলছি পোলারাইজেশন। ঠিক আছে, আর পোলারাইজেশন, এই ক্যাটায়নটার চার্জ যত বেশি হবে তত পোলারাইজেশন বেশি হবে, এর মানে এর একটা পোলারাইজিং পাওয়ার আছে, ধ্রুবায়ন ক্ষমতা আছে ক্যাটায়নটার। আর এই যে বিকৃতি হচ্ছে, তো এটা বলবো কি পোলারাইজড হচ্ছে, ধ্রুবায়িত হচ্ছে। আর এই ধ্রুবায়িত হওয়ার যে ধর্ম অ্যানায়নটার, এটাকে আমরা বলি ধ্রুবীয়তা বা পোলারাইজিবিলিটি। বোঝা গেছে? এবার হুম। পয়েন্ট হচ্ছে যে এই যে পোলারাইজিং পাওয়ারের কথা বলছি, ধ্রুবায়ন ক্ষমতার কথা বলছি, সেটা কার উপরে নির্ভর করে? তো আমি যদি বলি, এটাকে ফাই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? ফাইটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার আবার। বা ধ্রুবায়ন ক্ষমতা। তাহলে ধ্রুবায়ন ক্ষমতা এটা তাহলে নিশ্চয়ই কার হবে? ক্যাটায়নটার হবে, তাই না? ক্যাটায়নটা তো আর ওই নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তাহলে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন এইভাবে করে বলবো। তো এটা কার কার উপরে নির্ভর করে, মানে কোন ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার বেশি হবে, কোন ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার কম হবে, ওটা আমরা এখন করতে যাচ্ছি। তাহলে তুমি আমাকে বলো, ক্যাটায়নটার চার্জ যদি বেশি হয় তো বেশি পোলারাইজেশন করবে না? হুম। এর মানে ফাইটা ক্যাটায়নের চার্জের উপরে সমানুপাতিক হবে। বোঝা গেছে? মানে চার্জ যত বেশি তত পোলারাইজিং পাওয়ার বেশি ক্যাটায়নের চার্জের উপরে। বোঝা গেছে? ঠিক? হ্যাঁ। আচ্ছা, কিন্তু দেখো দুটো জিনিস হয়, মানে ক্যাটায়নের চার্জ যের উপরে সমানুপাতিক, কিন্তু ক্যাটায়নের ব্যাসার্ধ যদি দেখি, ব্যাসার্ধটা, এবার ক্যাটায়নের ব্যাসার্ধ কি হতে পারে? বড় হতে পারে আর ছোট হতে পারে ক্যাটায়নের ব্যাসার্ধ। তো ক্যাটায়নের ব্যাসার্ধ এক ক্ষেত্রে বড় আছে, এক ক্ষেত্রে ছোট আছে। তো কোন ক্ষেত্রে বেশি অ্যাট্রাক্ট করবে অ্যানায়নটাকে? তো অ্যান্সার হচ্ছে যেই ক্ষেত্রে ছোট থাকবে সেই ক্ষেত্রে বেশি অ্যাট্রাক্ট করবে। কেন? কারণ কি ছোট কেন হয়েছে? কারণ বেশি ইলেকট্রন ও বর্জন করে দিয়েছে, এর মানে বেশি ইলেকট্রন বর্জন করে দিয়েছে বলে ছোট হয়েছে। তো ছোট হয়েছে, তো এর মানে এর পজিটিভের সংখ্যা বেশি, এর মানে ব্যাসার্ধ কম তখন। বা তুমি এইভাবে মনে রাখবে যে এর ব্যাসার্ধ যত কম হবে তত পোলারাইবিলিটি বেশি হবে, মানে ফাইটা প্রপোর্শনাল টু 1/r, এইভাবে করে মনে রাখবে। বোঝা গেছে ক্যাটায়নের? তো আমি যদি পুরো জিনিসটাকে একবার একসাথে লিখি, তো এইভাবে করে মনে রাখলেই হবে যে পাইটা, মানে ফাইটা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ প্লাস বাই আর প্লাস। মানে কিউ প্লাস মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, প্লাস দিয়েছি ক্যাটায়নের জন্য,
ক্যাটায়নের চার্জের সমানুপাতিক, আর ক্যাটায়নের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, মানে নিচে থাকবে ওটা। ব্যাসার্ধ, বোঝা গেছে কি? হুম। এর মানে ধরো, সাপোজ ধরো আমি একটা লিখছি Na পজিটিভ, আর একটা লিখছি Mg ডবল পজিটিভ, আর একটা লিখছি Li ট্রিপল পজিটিভ। তাহলে এই এই তিনটার মধ্যে কার সব থেকে বেশি পোলারাইজিং পাওয়ার হবে? ইয়াস ইয়াস। এনে তাহলে বুঝোনি, দেখো চার্জ যার বেশি তার তো ফাইটা বেশি না। তাহলে এখানে তো একটাই চার্জ, এর দুটা চার্জ, এর তিনটা চার্জ। তো যার বেশি তাহলে তার এলাই বেশি, তাহলে এলাই এলআইটার সব এলাই থেকে বেশি, এলআইটার সব থেকে বেশি পোলারাইজিং পাওয়ার। তারপরে এমজিটা হবে, তারপরে এনএটা হবে। বোঝা গেছে? হুম। আচ্ছা, এবার আমরা যদি পর্যায় সারণীতে যাই, পর্যায় সারণীতে যদি যাই, তো দেখো আমি একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর যদি নিচের দিকে নামি, এলআই এন এ কে, তাই এখানে সবগুলোর তো চার্জ সেমই না, পজিটিভই। এলআই পজিটিভ। আচ্ছা, এখানে এলআই ট্রিপল পজিটিভ দিয়েছিলাম না, ওটা এএল ট্রিপল পজিটিভ করে দাও। মানে এলআই তো একটাই পজিটিভ হচ্ছে, এটা এএল করে দাও, এএল, ঠিক আছে। এখানে দেখো এলআই একটাই সিঙ্গেল পজিটিভ, এনএ পজিটিভ, কে পজিটিভ, আরবি পজিটিভ। তাহলে এগুলো সবগুলোর তো চার্জ সেমই, তাই না? হুম। তো এই ক্ষেত্রে কি সবগুলোর তাহলে কি সেম পোলারাইজিং পাওয়ার হবে ফাইটা? না হতে তো পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখতে হবে ব্যাসার্ধটা কার কম। তাহলে এলআইটার ব্যাসার্ধ কম, সোডিয়ামটার বেশি, পটাশিয়ামটা আরো বেশি, রুবিডিয়াম এটা আরো বেশি, তাই না? তো ব্যাসার্ধ যার বেশি তার ফাইটা কম। তাহলে এখানে এলআইটার সব থেকে বেশি, তাহলে ই হবে পোলারাইজিং পাওয়ার। মানে আমি যদি দেখি এলআই প্লাস, এনএ প্লাস, কে প্লাস, তাহলে এইভাবে করে অ্যারেঞ্জ করব। বোঝা গেছে কি? গেছে। আচ্ছা, তো এটা তো একটা শ্রেণী বরাবর হলো। মানে এলআই, সোডিয়াম, কে পজিটিভ, এগুলো যদি দেখো তাহলে তোমার এই অর্ডারটা হয়েছে। এবার আমি তোমাকে দিচ্ছি কয়েকটা আরো এলিমেন্ট এখান থেকেই, তুমি আমাকে অর্ডারটা বলবে বুদ্ধি লাগিয়ে, মানে সাজাবে তুমি পোলারাইজেশন পাওয়ারটা। ধরো আমি এখানে বেরিলিয়াম নিলাম, এটা ডবল পজিটিভ হবে। ম্যাগনেসিয়াম নিলাম, এটাও ডবল পজিটিভ। ক্যালসিয়াম ডবল পজিটিভ, ঠিক আছে। তো এই তিনটা যদি নিই খালি, তাহলে এটার ক্রমটা বলো, ক্রমটা বলো, অর্ডারটা বড় থেকে ছোটই বলো। তো সব থেকে বেশি কার হবে? বেরিলিয়াম। সবগুলোর চার্জ তো একই। বেরিলিয়াম। বেরিলিয়াম কেন? চার্জ তো এখানে সবগুলোর একই, তাই না? হ্যাঁ। কিন্তু হ্যাঁ। তাও বলছো বেরিলিয়ামটার বেশি কেন? বলো বলো, বলতে পারবে? কি বলবো? আরে, ব্যাসার্ধটা কম না। ও আচ্ছা। উপরে যত পর্যায়ে নিচে যাচ্ছ তত তো অক্ষ সংখ্যা বাড়ছে, তো ব্যাসার্ধ বাড়ছে। তো যার ব্যাসার্ধ কম তার এটা বেশি হবে ফাইটা। চার্জ সেম হলেও ব্যাসার্ধটা দেখতে হবে না। কি বললাম, ফাইটা কিউ পজিটিভ বাই আর পজিটিভ ক্যাটায়নের। তাহলে যার ব্যাসার্ধ বেশি তার ফাইটা কম, যার চার্জ বেশি তার ফাইটা বেশি। বোঝা গেছে? হুম। তাহলে এই অর্ডারটা কিভাবে হলো বোঝা গেছে। এখানে চার্জ সেম, স্টিল বিটা বেশি কারণ ব্যাসার্ধটা কম, রাইট? হুম। আচ্ছা, এবার আমি অন্যগুলো দিচ্ছি। যেমন ধরো সাপোজ আমি একটা আহ, পর্যায় বরাবর নিচ্ছি, এটা তো শ্রেণী বরাবর নিয়েছিলাম। ধরো সোডিয়াম নিলাম, ম্যাগনেসিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম নিলাম। তাহলে এই ক্ষেত্রে
বা ধরো এরপরে সিলিকন যেটা আছে, সিলিকন 4 পজিটিভ নিলাম। তো এই ক্ষেত্রে যদি দেখি আমরা, তো Na পজিটিভ আছে, Mg পজিটিভ আছে, আর Al, এটা Mg ডবল পজিটিভ, Al ট্রিপল পজিটিভ। তাহলে এই তিনটাই নাও, খালি এই তিনটার মধ্যে ছোট থেকে বড় সাজাও, তো বড় থেকে ছোট সাজাও, কোনটা বেশি হবে সব থেকে? সিলিকন। সিলিকন তো লিখিনি, তিনটাই বললাম তো। অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি হবে, তাই না? মানে অ্যালুমিনিয়ামটাকে সব থেকে আগে লিখবো। তারপরে? ম্যাগনেসিয়াম। তারপরে সোডিয়াম। সোডিয়াম। তো এইটা কিভাবে বুঝলে? চার্জটা দেখে, যার চার্জ বেশি তার বেশি হবে, ফাইটা, পোলারাইজিং পাওয়ারটা। বোঝা গেছে? হুম। আর তুমি ব্যাসার্ধর দিক থেকে দেখলেও হবে, কারণ কি, এখানে ব্যাসার্ধটা তুমি এইদিকে যত যাচ্ছ, তো ব্যাসার্ধ কমছে না বাড়ছে? বাড়ছে। ব্যাসার না, কমে, বলে যাচ্ছে। এইদিকে বেশি হয়, কমছে। এইদিকে কমে, কমতে কমতে এখানে আবার বাড়ে, নিষ্ক্রিয়তে আবার বাড়ে, বাকি তো কমতেই থাকে না। বলে গেছে। আরে এখানে তো কক্ষপথের সংখ্যা সেমই না, একটা পর্যায় বরাবর, কিন্তু ইলেকট্রন বাড়ছে, মানে কি হচ্ছে, অ্যাট্রাকশন ফোর্সটা বাড়ছে। তো তোমার ব্যাসার্ধটা কমে, এইখানে গিয়ে আবার বাড়ে লাস্টেরটাতে গিয়ে। তো তুমি ব্যাসার্ধের টার্মে ভাবলেও যেহেতু ব্যাসার্ধ কমছে, তাও তোমার কি হবে, এটা বাড়বে, ফাইটা। আর নাহলে চার্জের দিয়ে ভাবো, এখানে চার্জ দিয়ে ইজি আছে, চার্জ বেশি তো ওর এটা বেশি। বোঝা গেছে? হুম। তো এটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। তো এতক্ষণ আমরা পড়লাম কি, পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে, এইবার দেখো আমি এই ছবিটা দেখাচ্ছি, এবার এই ছবিটা বুঝতে পারবে। এটা একটা, তুমি বলো এই জিনিসটা যে হলো, এটা একটা আয়নীয় যৌগ কিনা? আয়নীয় যৌগ। হ্যাঁ। কিভাবে বুঝলে? দেখো না, এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন, তো এদের মধ্যে একটা হুম। আয়নীয় যৌগ হিসেবে হয়েছে। তো এই আয়নীয় যৌগটাকে ছোট দেখিয়েছে কেন? মানে ক্যাটায়নটাকে ছোট দেখিয়েছে, অ্যানায়নটাকে বড় দেখিয়েছে। তার কারণ হচ্ছে, অ্যানায়নটা পজিটিভ হয়েছে কেন? কারণ একটা ইলেকট্রন ও ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দিয়েছে মানে এটার ব্যাসার্ধটা একটু ছোটই হবে না? কারণ এই যে এর ভেতরে নিউক্লিয়াসটা বেশি অ্যাট্রাক্ট করবে আরো, তাহলে ব্যাসার্ধটা ছোটই হবে। আমরা পড়েছিলাম যে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয় অ্যানায়নের তুলনায়। ঠিক আছে, তাহলে এবার দেখো, এটা তো ধরো আয়নীয় যৌগ ছিল। এবার হয়েছে কি, এই ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, দেখো করছে কিনা? করছি। তো করছে মানে কি হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, ধ্রুবায়ন হচ্ছে। আরো দেখো, আরো যেতে যেতে আরো দেখো, আরো ভেতরের দিকে নিয়ে আসছে। একটা সময় হয়েছে কি, যে পুরো একদম আর চার্জ আলাদা করে বোঝা যাচ্ছে না, এখানে প্লাস মাইনাস তো তাও বোঝা যাচ্ছিল, এখানে আলাদা করে চার্জ আর বোঝা যাচ্ছে না। মানে কি হয়ে গেল, এটা পুরো সমযোজী বন্ধন হয়ে গেল না? এটা কি হয়ে গেল, সমযোজীর দিকে যাচ্ছে। তো এর মানে এটা আয়নীয় ছিল, এটা সমযোজী হয়ে গেল। তো এর মানে আয়নীয় যৌগে, এটা যৌগটাতে সমযোজী বন্ধনের আবির্ভাব হচ্ছে না, সমযোজী ধর্মের আবির্ভাব হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো এবার দেখো, এই যে আয়নীয় যৌগতে সমযোজী বন্ধনের যে আবির্ভাব হয়, বা সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য আবির্ভাব হয়, সেটা কার কার উপরে নির্ভর করে, ওটা আমরা পড়বো। আর সেটা রিলেটেড যে পয়েন্টগুলো আছে, ওগুলোকে একসাথে আমরা বলি ফাজান্স ল। কি? কি বলি? ফাজান্স ল, হুম। ফাজানের সূত্র। এই লোকটা কাজ করেছে এর উপর, এই জন্য ওর নাম অনুযায়ী। ঠিক আছে, হুম। তো ফাজানের সূত্র কি বলছে? ফাজানের সূত্র বলছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো আয়নীয় যৌগে সমযোজী ক্যারেক্টার আসবে, কখন আসবে, কার কার বিষয়ের উপরে নির্ভর করে, সেগুলো রিলেটেড ফাজানের সূত্রের যে প্রথম পয়েন্টটা, সেটা বলছে, আমি লিখছি একটা করে। এক মিনিট।
তাহলে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ক্যাটায়নের আকারের উপরে নির্ভর করে। তাহলে ক্যাটায়নের আকারের উপরে কিভাবে নির্ভর করে? যদি এর আকারটা, আমি এটাকে আর লিখছি, ঠিক আছে, আর প্লাস লিখছি ক্যাটায়নের আকারটা বোঝার জন্য। তো আর প্লাস মানে কি? ক্যাটায়নের আকার। ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ না, এই জন্য আর প্লাস লিখলাম। তো যদি একই আধান বিশিষ্ট ক্যাটায়নের আকার যত হ্রাস পাবে, মানে আর প্লাস যদি কম হয়, তাহলে কি হবে? ও বিকৃতি তত বেশি করবে। ও বিকৃতি কি করবে? তত বেশি করবে। মানে ব্যাসার্ধটা যত কম হবে বিকৃতি তত বেশি করবে। বোঝা গেছে? মানে এই আকারটা যত কম হবে এ বেশি বেশি করে এইভাবে করে নিজের দিকে নিয়ে আসবে। বোঝা গেছে? ইলেকট্রনটাকে। হুম। ঠিক আছে। আচ্ছা, বেশি বেশি যদি বিকৃতি করে মানে সমযোজী ধর্মটা বেশি আসবে। মানে সমযোজী চরিত্র বেড়ে যাবে। সমযোজী ধর্ম যেটা বা চরিত্র বলো, সমযোজী চরিত্র কি হবে? বাড়বে। বোঝা গেছে? মানে ব্যাসার্ধ যদি কমে তাহলে বিকৃতি বেশি হবে, আর বিকৃতি বেশি হওয়া মানে সমযোজী ধর্ম বাড়া। তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, 1 মিনিট, আমি একটা ছবি নিয়ে আসছি। বোঝা গেছে কি? দেখো আমি আরেকবার বলছি। মানে আমি বললাম কি, যে 1 নম্বর পয়েন্টটা বললাম যে যদি ক্যাটায়নের চার্জ সংখ্যা সেমই হয় কিন্তু ব্যাসার্ধ যদি কম হয় তাহলে বিকৃতি বেশি হবে বলে সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে উপর থেকে নিচে আসছো যখন, তো এখানে দেখো ব্যাসার্ধটা কমছে। তারপরে তুমি এইখানে পরীক্ষা থেকে যে ডাটাগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ওর গলনাঙ্কটা কমছে, গলনাঙ্কটা কমে যাচ্ছে। আর গলনাঙ্ক কমে যাওয়া মানে সমযোজী ধর্মটা বৃদ্ধি পাওয়া। কারণ কি, আমরা ক্যাটায়ন মানে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে, আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে যে গলনাঙ্ক হয় সেটা বেশি হয় ইন কম্প্যারিজন উইথ দ্য সমযোজী যৌগ। ঠিক আছে, কোভ্যালেন্ট যে কম্পাউন্ডগুলো আছে, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক কম হয়। তাহলে নিচের দিকে যাচ্ছ তো গলনাঙ্ক কমছে, মানে কি সমযোজী ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। তো এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে যে ক্যাটায়নের আকার যদি কম হয় তো সেই ক্ষেত্রে সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। বোঝা গেছে? ওকে। আচ্ছা, এবার যদি এটা ক্যাটায়নের আকার হলো, আমি যদি বলি ক্যাটায়নের চার্জ, আধান, ক্যাটায়নের চার্জ কিউ পজিটিভ লিখছি। তো ক্যাটায়নের চার্জ যদি বেড়ে যায়, ঠিক আছে, তো বেড়ে গেলে তো মানে ইলেকট্রনগুলোকে বেশি বিকৃতি ঘটাবে না? এখানে দেখো না, এটা যদি প্লাসের জায়গায় ডবল প্লাস হতো তাহলে এ বেশি করে আরো বিকৃতি ঘটাতো। আর বেশি বিকৃতি ঘটানো মানে সমযোজী ধর্ম তাও বেড়ে যাবে। বোঝা গেছে এই পয়েন্টটা? মানে ক্যাটায়নের আকার কম হলে সমযোজী ধর্ম বাড়বে, আর ক্যাটায়নের চার্জ বেশি হলে সমযোজী ধর্ম বাড়বে। ইজ ইট ক্লিয়ার? হুম। যেমন এই পয়েন্টটাতে দেখো, এই 3rd নাম্বারটা দেখো, এখানে একটা আধান আছে, এখানে দুটা আধান আছে, এখানে তিনটা আধান, মানে চার্জ নিচে যাচ্ছ মানে চার্জ কি হচ্ছে? বাড়ছে, তাই না? হ্যাঁ। আর এখানে দেখো গলনাঙ্কটা কি হচ্ছে? কমছে। গলনাঙ্ক কমা মানে সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া। রাইট? কারণ সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক কম হয়।
তাহলে গলনাঙ্ক কমা মানে সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া। তো যত পজিটিভ চার্জগুলো বাড়বে ক্যাটায়নে তত সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে, কারণ কি বিকৃতিটা বেশি ঘটাবে। মানে এই জিনিসটা যেটা বলছিলাম, এখানে যে বিকৃতি হচ্ছে ইলেকট্রনগুলোর, সেই বিকৃতিটা বেশি ঘটাবে যত চার্জ বেশি হবে ক্যাটায়নে। তাহলে এই দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে আশা করি, রাইট? হুম। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্টটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে যদি অ্যানায়নটাকে কনসিডার করি, মানে এই সাদা সাদা পোর্শনটাকে, এটাকে নেগেটিভ আয়নটাকে, অ্যানায়নের আকারটাকে আমরা যদি দেখি তাহলে কি হবে। অ্যানায়নের আকারটা যদি আমরা দেখি, মানে এটাকে আমি আর নেগেটিভ লিখতে পারি, তো সেই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? তো দেখো অ্যানায়নের আকার, ধরো একটা অ্যানায়নের আকার এরকম আছে বড়, আর একটা হচ্ছে ছোট আছে, দুটো কেস আছে। তাহলে বড় যে আকার অ্যানায়নের আকারটা আছে এর মানে সেখানে ইলেকট্রনগুলো দূরে দূরে আছে, আর ছোট যেটাতে সেখানে ইলেকট্রনগুলো নেগেটিভ আয়ন না, তার ইলেকট্রন কাছে আছে, ঠিক কি না? হুম। তো যেখানে দূরে আছে, যেখানে দূরে আছে তো ওখানে এই ইলেকট্রন, এই যে এর নিউক্লিয়াসটা যেটা আছে ওটা কি অত বেশি আকর্ষণ বল করবে এখানে? না। এখানে বেশি করবে, তাই না? এখানে করবে কম করবে। এর মানে এটাকে সহজেই বিকৃতি ঘটানো যাবে কিনা, মানে যেটাতে আকর্ষণ বল নেই ভেতর থেকে সেটাতে সহজেই মানে ভাটকানো যাবে রাস্তা থেকে। হুম। বাড়ি থেকে যদি প্রেশার না হয় বা ওরকম কন্ট্রোল না করা হয় তাহলে ও সহজেই ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তো এরকম ব্যাপার, এই ভেতর থেকে যদি, মানে এখানে ভেতর থেকে ভালো কন্ট্রোলে আছে তো ও অতটা সহজে কেউ ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। কিন্তু এখানে ভেতর থেকে আকর্ষণ বলই নেই, মানে কেউ কিছু বলছেই না নিউক্লিয়াস থেকে, তো কি হবে, বাইরে কেউ একটু ইয়ে করলে ও অন্য পথে চলে যেতে পারে, মানে বিকৃতি ঘটে যাবে, চেঞ্জ চলে আসবে ওর মধ্যে। তো ওই জিনিসটাই ব্যাপারটা। এর মানে কি বোঝা গেল, বোঝা এটা গেল যে অ্যানায়নের আকার যত বাড়বে তত বিকৃতি বেশি হবে, বোঝা গেছে? কারণ ভেতর থেকে কন্ট্রোলটা কম আছে। এর মানে অ্যানায়নের আকার যদি আর নেগেটিভটা যদি বাড়ে তাহলে বিকৃতিটাও কি হবে, বাড়বে। আর বিকৃতি বাড়া মানে সমযোজী ধর্মটা বৃদ্ধি পাওয়া, সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া। বিকৃতি বাড়া মানেই সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া। তো যদি ক্যাটায়নের ব্যাসার্ধ কমে তখন সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, আর চার্জ ক্যাটায়নের বাড়লে বৃদ্ধি পায়। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে যদি দেখি তাহলে ওর আকার যদি কম বাড়ে, এখানে কম ছিল এখানে বাড়ে, তখন সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। তাহলে এবার এইখানে এই জিনিসটার জন্য এই ছকটা দেখো, এগুলো অ্যানায়নগুলো সবগুলোর চার্জ সেমই আছে না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, রাইট? কিন্তু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে যদি নিচে যাও তাহলে সাইজ বাড়ছে না কমছে? একটা পিরিয়ডিক টেবিলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের নিচে যাচ্ছ, সাইজটা বাড়ছে না কমছে? বাড়ছে। ব্যাসার্ধটা বাড়ছে। তো ব্যাসার্ধ বাড়লে কি হবে, বিকৃতিটা বেশি হবে। বিকৃতি বেশি হওয়া মানে সমযোজী ধর্মটা বেশি আসা, ঠিক আছে? তো তুমি যত ব্যাসার্ধ এই দেখো বাড়ছে, তো সমযোজী ধর্ম বেশি আসবে, মানে কি এখানে কোথায় গেল, এখানে ব্যাসার্ধ বাড়ছে তো সমযোজী ধর্ম বেশি, মানে কি গলনাঙ্ক কমছে, দেখো গলনাঙ্ক কমছে মানে সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া, বোঝা গেছে? বেশি। তাহলে এই 3টা পয়েন্ট দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি, আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, তুমি দেখো এটা যদি ক্লিয়ার হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে যে যদি সব থেকে বাইরের কক্ষটাতে 8টার জায়গায় 18টা ইলেকট্রন থাকে, কি বললাম? 18টা থাকে। হ্যাঁ, মানে সর্ববহিষ্ঠ কক্ষে যদি 18টা ইলেকট্রন থাকে, তো 18টা ইলেকট্রন কাদের থাকে আগে এটা জানতে হবে। তো এটার ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে থাকে। ডি ব্লক এলিমেন্ট মনে পড়ছে?
মানে এখানে যে এলিমেন্ট গুলো আছে দেখো না, এখানে 3D1 থেকে শুরু করে এখানে এটা যদি দেখো 4D হবে, 4D1 থেকে শুরু করে এখানে 4D10 অবধি যাবে। তো 4D10 মানে এখানে কি 18টা ইলেকট্রন এর মানে আছে, কারণ এর আগে SPD এইভাবে করে আমরা যদি দেখি তাহলে এই ডি ব্লকের ক্ষেত্রে 18টা ইলেকট্রন থাকতে পারে। এবার পয়েন্ট হচ্ছে, তো যদি 18টা ইলেকট্রন থাকে তো কি হবে, ঠিক আছে? তো 18টা ইলেকট্রন যদি থাকে তো সেই ক্ষেত্রে কি হবে? মানে যদি 18টা ইলেকট্রন থাকে তো সেই ক্ষেত্রে বিকৃতিটা বেশি ঘটাবে আর কি। মানে 8টার জায়গায় 8টা ইলেকট্রনের জায়গায় যদি 18টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, ও 18টা ইলেকট্রন আছে মানে কি, ডি উপকক্ষে ইলেকট্রনও আছে, ডি উপকক্ষেও ইলেকট্রন আছে। মানে 18টা ইলেকট্রন আছে, তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা দেখো এখানে, তাহলে ডি উপকক্ষেও ইলেকট্রন আছে। দেখো এখানে ডি উপকক্ষেও ইলেকট্রন আছে, ডি উপকক্ষে ইলেকট্রন আছে, ডি উপকক্ষেও ইলেকট্রন আছে, তাই না? এগুলোতে দেখো এখানে 2 আর 6 8টাই করে আছে, তাহলে 8টা করে ইলেকট্রন যদি থাকে তো সেই ক্ষেত্রে তো তোমার ডি উপকক্ষে ইলেকট্রন নেই। যেখানে দেখো 18টা ইলেকট্রন আছে সেটাতে ডিতেও আছে, এখানেও ডিতেও আছে, এখানেও ডিতেও আছে। আমি কি বলতে চাচ্ছি, বোঝা গেছে? মানে সর্ববহিস্থ কক্ষে যদি 18টা ইলেকট্রন থাকে, 8টা না থেকে 18টা থাকে, তো এর মানে ডি উপকক্ষে ইলেকট্রন আছে, এটা বলতে চাচ্ছি। আচ্ছা, আর ডি উপকক্ষে ইলেকট্রন আছে মানে কি, মানে আবার আমরা জানি যে এস উপকক্ষের আবরণী ক্ষমতা সব থেকে বেশি। মানে আমরা এরকম একটা ছবি দেখেছিলাম না আগে, যে এটা ধরো নিউক্লিয়াসটা, আর এটা ধরো এরকম ছিল, তারপরে এরকম ছিল, এরকম এরকম ছিল। তো আমরা দেখেছিলাম এসটার সব থেকে বেশি কাছে আসতে পারে নিউক্লিয়াসটা, আবরণী ক্ষমতা বেশি। ডিটা সার্কুলার হয়, তো ডিটার আবরণী ক্ষমতা সব থেকে কম। তো যেগুলোতে 18টা ইলেকট্রন আছে এর মানে ডি উপকক্ষে ইলেকট্রন আছে, এর মানে এর আবার কি ডি উপকক্ষে ইলেকট্রন যদি থাকে তো ওর আবরণী ক্ষমতা তো কম, স্ক্রিনিং পাওয়ারটা, হুম হুম আবরণী ক্ষমতাটা কম, ঠিক আছে? তো আবরণী ক্ষমতা যদি কম হয়, ঠিক আছে, তো কি হবে, যে ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি অধিকতর আকৃষ্ট হবে। দেখো আবরণী ক্ষমতা কম মানে কি, এই যে ক্যাটায়নটা আছে, ধরো এই যে ক্যাটায়নটা আছে, এর যে নিউক্লিয়াসটা আছে, তো এর আবরণী ক্ষমতা কম বাইরের ইলেকট্রনগুলোর, তাহলে এর নিউক্লিয়াসটাও কি করবে তখন, এই অ্যানায়নটার ইলেকট্রনগুলোকে বেশি বিকৃতি ঘটাবে, কারণ এ ঢেকে রাখেনি বেশি, তাহলে এর নিউক্লিয়াসটা এর ইলেকট্রনগুলোকে বেশি বিকৃতি ঘটাবে। তা আবরণী ক্ষমতা কম হওয়ায় ক্যাটায়নের ক্যাটায়নের নিউক্লিয়াসটা কি করবে, অ্যানায়নের ইলেকট্রনে বিকৃতি ঘটাবে। অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি ঘটাবে। আর বিকৃতি ঘটানো মানে কি, সমযোজী ধর্ম বাড়া, সমযোজী ধর্ম বাড়া। এর মানে এক কথায় যেটা মনে রাখতে হবে, তো যদি বুঝতে না হয় তাহলে 8টার পরিবর্তে যদি 18টা থাকে, মানে ডি ব্লক মৌলগুলো যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার আবরণী ক্ষমতা কমছে, ক্যাটায়নের নিউক্লিয়াসটা তখন অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি ঘটাবে, মানে সমযোজী ধর্ম বাড়বে। মানে এটা আমি বলতে যাচ্ছি যে যে ক্ষেত্রে 18টা থাকে তো সেই ক্ষেত্রে তোমার কি হয়, যে কমে, মানে তোমার সমযোজী ধর্ম বাড়বে আর কি।
তাহলে এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে চার্জ সেমই কিন্তু প্লাস, সবগুলোই ক্যাটায়ন আর একটাই করে চার্জ আছে। কিন্তু হয়েছে কি যে এখানে পি কক্ষে পি কক্ষে পি কক্ষে আছে, আর এখানে তোমার ডি কক্ষেও আসছে। তো এখানে দেখো তোমার যেটা হয়েছে, এখানে দেখো গলনাঙ্কটা কি হয়েছে, এটার কম আর এটার বেশি। তার কারণ হচ্ছে তুমি এগুলোর রেসপেক্টে দেখো, এগুলোর রেসপেক্টে যেগুলোতে ডি কক্ষ নেই আর যেগুলোতে ডি কক্ষ আছে সেগুলোর তুলনায় দেখো এটা এদের গলনাঙ্কটা কম। এর মানে এটা বলতে যাচ্ছি যে 18টা যদি তোমার থাকে ইলেকট্রন থাকে, তাহলে সমযোজী ধর্মটা আসবে আর কি। গলনাঙ্ক কম মানে সমযোজী ধর্ম আসা। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা মানে যখন আমরা দুটো চার্জ নিয়ে আলোচনা করি কুলম্ব সূত্রতে, Q1 আর Q2 আছে ধরো, তাহলে এদের মধ্যে একটা কুলম্ব ফোর্স ক্রিয়া করে, তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার এটা। তো এই এপসাইলন নটটা কি আমরা বলি পারমিটিভিটি। তো এখান থেকে আমরা কি একটা ডিফাইন করি, এপসাইলন বা এপসাইলন নট এইভাবে করে, এটাকে বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে। তো যাই হোক, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা নিচে থাকে, মানে এখানে Q1 Q2 বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার, এইভাবে কেটা নিচে থাকে। তো কেটা যত বেশি হবে তাহলে কুলম্ব আকর্ষণ বলটা কম হবে, এটা খালি মনে রাখলেই হবে। মানে আমি এটা বলছি, কে যদি বাড়ে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে আকর্ষণ বলটা কি হবে, কারণ নিচে আছে, তাহলে আকর্ষণ বলটা কমবে। ঠিক আছে। হুম। তো এর মানে কি, কোনো মাধ্যমের যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক কম হয়, মানে কে যদি কম হয়, তাহলে আকর্ষণটা কি হবে, বেশি হবে। কে বাড়া মানে আকর্ষণ কমা, তাহলে কে কম হলে আকর্ষণ কি বেশি, তাই না? হুম। আচ্ছা, কে যদি কম হয় তাহলে আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি মানে বিকৃতি বেশি, আর বিকৃতি বেশি মানে সমযোজী ধর্ম বেশি আসবে, তাই না? তো সমযোজী ধর্ম বেশি হওয়ার ক্ষেত্রে কেটা বেশি হতে হবে না কম হতে হবে? তাই অ্যান্সার হচ্ছে কম হতে হবে। পরাবৈদ্যুতিক ধ্রুবক কেটা কম হলে আকর্ষণটা বেশি হবে। আকর্ষণ বেশি মানে বিকৃতি বেশি, ইলেকট্রনগুলির বিকৃতি, মানে এই জিনিসটার কথা বলছি। এদের মধ্যে যদি আকর্ষণটা বেশি হয় তাহলে এটা বিকৃতিটাও বেশি হবে। আচ্ছা, আর বিকৃতি বেশি মানে সমযোজী ধর্মটা বেশি আসবে। ইজ ইট ক্লিয়ার? দেখো আমি 5টা পয়েন্ট একসাথে বলছি, এবার ভালো করে শুনবে। আমরা বলতে যাচ্ছি ফাজান্সের ল। ফাজান্সের ল সবগুলো মনে রাখতে হবে না, যে 1 নম্বর এটা 2 নম্বর এটা, এইভাবে না, পয়েন্টগুলো মনে রাখতে হবে যে কি। তো আমরা বলছি কি, যে যদি ক্যাটায়নের চার্জ বাড়ে তাহলে আকর্ষণ বাড়বে, মানে বিকৃতি বাড়বে। বিকৃতি বাড়া মানে সমযোজী ধর্মটা বাড়া। ঠিক আছে, মানে আসবে। 2 নম্বর, ক্যাটায়নের যদি ব্যাসার্ধ বাড়ে, ক্যাটায়নের ব্যাসার্ধ বেড়েছে, তো সেই ক্ষেত্রে বিকৃতিটা কমবে। এর মানে এটা কমবে, কিন্তু আমি বলছি ক্যাটায়নের ব্যাসার্ধ বাড়াচ্ছি না, কমাচ্ছি। আর যদি কমাই তাহলে বিকৃতি বাড়বে, বলে এখানে বাড়বে সমযোজী ধর্মটা। অ্যানায়নের ক্ষেত্রে যদি আমি এটাকে বাড়াই, তো সেই ক্ষেত্রে ভেতর থেকে কন্ট্রোল কম আছে, মানে যে কেউ ওকে ডিস্ট্রাক্ট করতে পারবে, এভাবে মনে রাখবে। ভেতর থেকে কন্ট্রোল কম অ্যানায়নের উপরে, তাহলে ইলেকট্রনগুলো যে কেউ ডিস্ট্রাক্ট সহজেই করতে পারবে, তাহলে এর ব্যাসার্ধটা বাড়া মানে বিকৃতিটা বাড়বে সহজে, মানে সমযোজী ধর্মটা আসবে, বাড়বে। যদি 8টা ইলেকট্রনের জায়গায় 18টা ইলেকট্রন হয় ক্যাটায়নে, ক্যাটায়নে
তাও বিকৃতি বাড়বে বেশি, মানে সমযোজী ধর্ম বেশি আসবে। আর 5 নম্বরে বলছে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কম হয় তাহলে আকর্ষণটা বাড়বে, ইলেকট্রোম্যাগনেটিক যে অ্যাট্রাকটিভ ফোর্স এটা। আর আকর্ষণ বাড়া মানে বিকৃতি বাড়া, আর বিকৃতি বাড়া মানে সমযোজী ধর্ম বেশি আসা। তাহলে এই 5টা পয়েন্ট হচ্ছে, আর এইগুলোকে আমরা বলছি কালেকটিভলি ফাজান্স ল। ঠিক আছে, তো ফাজান্স ল কি দেয়? ফাজান্স ল দেয় যে কোনো একটা আয়নীয় যৌগে সমযোজী ধর্মের কতটা প্রকাশ করবে, তা সেগুলো কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে ওগুলো দেয়। তাহলে কার কার উপরে নির্ভর করে? ক্যাটায়নের চার্জের উপরে নির্ভর করে, ক্যাটায়নের আকারের উপরে, অ্যানায়নের আকারের উপরে, সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 8টা না 18টা, তার উপরে, আর মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপরে নির্ভর করে। তাহলে এই 5টা পয়েন্ট একটু দেখে নাও। মানে আমি বলছি যে এই যে পোলারাইজেশন হচ্ছে, মানে আয়নিক কম্পাউন্ডের মধ্যে সমযোজী ধর্মের আবির্ভাব হচ্ছে, তো এর জন্য এই যে সমযোজী ধর্মের আবির্ভাব, তো কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চেঞ্জ আসে ওগুলো আমরা এখন পড়বো। মানে বৈশিষ্ট্যের মধ্যে কি চেঞ্জ আছে যৌগটার, ওটা আমরা এখন পড়ছি। তাহলে সব থেকে প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতার উপরে কি চেঞ্জ আসে? সলিউবিলিটির উপরে। দ্রাব্যতার উপর কি চেঞ্জ আছে? ঠিক আছে, দ্রাব্যতা। দ্রাব্যতা মানে বুঝো তো, যে মানে কত সহজে ও ওর মধ্যে সলিউবল হবে, ভুলে যাবে। ঠিক আছে, হুম। তো দেখো দ্রাব্যতাটা যদি আমরা দেখি, তো এখানে যে পয়েন্টটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে যেগুলো আয়নিক কম্পাউন্ড মানে আয়নীয় যৌগ, সেগুলো কোথায় দ্রাব্য হবে? তাহলে সেগুলো হচ্ছে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হবে। ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, এই পয়েন্টটা মনে রাখবো। আর যেগুলো হচ্ছে সমযোজী যৌগ, সেগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, বা তুমি বলতে পারো জৈব দ্রাবকে দ্রাব্য। এটাকে জৈব দ্রাবকে দ্রাব্য বললেও চলবে, জৈব দ্রাবকে জেনারেলি। বোঝা গেছে? এটা জেনারেলি হয়। এবার দেখো তাহলে অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যৌগের দ্রাব্যতা বেশি, তাই না? মানে অধ্রুবীয়, এই যে বলছি এটা অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যৌগগুলো বেশি ঘুরবে, আর ধ্রুবীয় দ্রাবকে আয়নীয় যৌগগুলো বেশি ঘুরবে, দ্রাব্য হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা এখনই দেখলাম যে যদি আমরা আয়োডিন দেখি, ব্রোমিন দেখি, বা উপর থেকে যদি আসি ফ্লুরিন ব্রোমিন, ফ্লুরিন ক্লোরিন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে এগুলোর সব থেকে বেশি কোনটা মানে পোলারাইজড হয়? সব থেকে বেশি পোলারাইজড কোনটা হয়? ধ্রুবায়িত বেশি কোনটা হয় সব থেকে বেশি? চার্জ সবার সেম, তাহলে দেখতে হবে যে রেডিয়াসটা কার বেশি, যার বেশি রেডিয়াস সে বেশি ধ্রুবায়িত হবে। অ্যানায়ন না এগুলো, এই যে অ্যানায়নের ক্ষেত্রে যার রেডিয়াস বেশি সে বেশি বিকৃতি হবে তার। তাহলে এগুলো অ্যানায়নের রেডিয়াস কার বেশি? যদি সমস্যা এখানে দেখো ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আয়োডিনটা সব থেকে নিচে, তাহলে রেডিয়াস কার বেশি? আয়োডিন। আয়োডিনের সব থেকে বেশি রেডিয়াস। তাহলে সব থেকে বেশি রেডিয়াস মানে ওর
ধ্রুবায়িত হওয়ার ক্রমও বেশি হবে, মানে ধ্রুবায়িত হওয়ার ক্রম যদি দেখি এটাই হবে তাহলে, তাই না? হুম। এর মানে আয়োডিনটা সব থেকে বেশি ধ্রুবায়িত হয়। এর মানে আয়োডিনটা যে যৌগগুলো গঠন করবে সেগুলো সেগুলো কি হবে, ওগুলোর মধ্যে সমযোজী যৌগটা মানে ধর্মটা বেশি আসবে, তাই না? তো আমি ধরো এগুলো সবগুলোকে এজির সাথে মিলাচ্ছি, যেমন ধরো এজি আই মিলালাম, এজি বিআর মিলালাম, এজি সিএল মিলালাম, এজি এফ মিলালাম। তাহলে সমযোজী ধর্ম কোনটার মধ্যে সব থেকে বেশি আসবে? যার বিকৃতি বেশি হবে তার মধ্যে সমযোজী ধর্ম বেশি আসবে। বিকৃতি কার বেশি হয়েছে? আয়োডিন। তাহলে সমযোজী ধর্ম কার বেশি হবে? ওইটারই। এজি আইটার। তাহলে সমযোজী ধর্ম যদি দেখি, এটার সমযোজী ধর্ম বেশি, এটার সব তারপরে তারপরে এটার, এটা হচ্ছে সমযোজী ধর্ম। সমযোজী ধর্মের ক্রমটা বোঝা গেছে? গেছে। আচ্ছা, এটা সমযোজী ধর্ম, কিন্তু আয়নীয় ধর্ম যদি দেখি, আয়নীয় ধর্ম, আয়নীয় ধর্ম কার বেশি হবে? উল্টো হবে না? এফ। মানে এটার উল্টো হবে পুরা। হুম। মানে যেটার সমযোজী সব থেকে বেশি সেটা আয়নীয় কম, এর মানে হুম। বোঝা গেছে? এবার শোনো, তো আমি যদি জল নিই, জলে কোনটা সব থেকে বেশি ঘুলবে বা দ্রাব্য হবে? তো জলটা একটা পোলার, তাই না, একটা ধ্রুবীয় দ্রাব্য। তাহলে আমি কি বললাম, ধ্রুবীয়তে ধ্রুবীয়তে আয়নীয়গুলো বেশি দ্রাব্য হয়। তাহলে এবার বলো, জলে এজিএফ, এজিসিএল, এজিবিআর, এজিআই এর মধ্যে কোনটা বেশি দ্রাব্য হবে? যেটা বেশি আয়নীয় সেটা বেশি দ্রাব্য হবে না? জল তো ধ্রুবীয় একটা দ্রাবক। হ্যাঁ, এজিএফটা। হুম। তাহলে নিশ্চয়ই জলে যদি আমরা দেখি দ্রাব্যতার ক্রমটা যদি দেখি, তাহলে এই ক্রমটাই হবে। এজিএফটা সব থেকে বেশি এক নম্বরে, তারপরে এজিসিএলটা, তারপরে এটা, তারপরে এটা। বোঝা গেছে? হুম। কিন্তু অ্যালকোহলে যদি দেখি, অ্যালকোহল অ্যালকোহল একটা অধ্রুবীয়। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে এগুলোই যদি আমি কনসিডার করি, তাহলে সব থেকে বেশি কোনটা দ্রাব্য হবে? তাহলে সমযোজী ধর্ম যার বেশি সেটা অ্যালকোহলে বেশি দ্রাব্য হবে। তাহলে এজিআইটা এক নম্বরে থাকবে তখন, মানে এর উল্টোটা। দুই নম্বরে এজিবিআর, তিন নম্বরটা হচ্ছে এটা, চার নম্বরটা হচ্ছে এটা। বোঝা গেছে? হুম। যেমন সাপোজ ধরো একটা কোশ্চেন আছে এরকম যে অ্যালকোহলে অ্যালকোহলে কে সিএল আছে আর কে আই আছে, এই দুটোর মধ্যে কোনটা বেশি দ্রাব্য যদি এটা জিজ্ঞেস করা হয়, তাহলে আমাকে দেখতে হবে কোনটার সমযোজী ধর্ম বেশি, তাই না? তো আমি যদি দেখি এখানে সিএল নেগেটিভ আছে, এখানে আই নেগেটিভ আছে, তো আই নেগেটিভের সমযোজী ধর্মটা বেশি, এর মানে কে আইটা সমযোজী বেশি ধর্ম আছে, এর মানে এটা অ্যালকোহলে বেশি দ্রাব্য হবে, কে আইটা। ঠিক আছে? হুম। তাহলে কে আইটা দ্রাব্য, আর কিন্তু কেসিএলটা দ্রাব্য হবে না। ঠিক আছে, কেসিএলটা এখানে দ্রাব্য হবে না, কারণ এটা একটা আয়নীয় আর কি, আয়নীয়টা এখানে দ্রাব্য হবে না বা খুব কম দ্রাব্য হবে, এরকম বলা যেতে পারে।
ঠিক আছে, এটা কেন হলো এরকম, কারণ আকারটার উপরে। ক্লোরিন দেখো, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আয়োডিনটা তো ক্লোরিন থেকে অনেক বড় না, তো বড় হওয়াতে এর মধ্যে সমযোজী ধর্ম বেশি আসছিল বলে এই অ্যালকোহলের দ্রাব্য হবে। আর ক্লোরিনটা তো ছোট, তো এর মধ্যে আয়নীয় যৌগটাই থাকবে, মানে এটা আয়নীয় যৌগ হিসেবে কাজ করবে, তো অ্যালকোহলের দ্রাব্য হবে না, কারণ এটা অধ্রুবীয় অ্যালকোহলটা। বোঝা গেছে? হুম। আচ্ছা, তো এবার এটা যদি বোঝা যায়, এবার 1 নম্বর কোশ্চেনটা দেখো, NaCl অপেক্ষা LiCl জৈব দ্রাবকে বেশি দ্রাব্য কেন? তাহলে জৈব দ্রাবক মানে সমযোজী, জৈব দ্রাবক মানে সমযোজী, মানে অধ্রুবীয়, তাই তো, অধ্রুবীয়। তাহলে অধ্রুবীয়তে বেশি দ্রাবক কোনগুলো হয়, যেটা বেশি সমযোজী হয়? তাহলে LiClটা যদি বেশি সমযোজী হয় NaCl এর তুলনায়, তাহলেই তো এটা হবে। তাহলে এখানে দেখো LiCl NaCl অপেক্ষা বেশি সমযোজী, আর এটা হলেই তো দ্রাব্য হবে না, তাহলে এটার অপশন কি হবে? সিটা হবে না। দেখো এই কোশ্চেনটা অ্যান্সারটা কি হবে, সিটা হবে কি হবে না বলো। এতক্ষণে আমরা যা আলোচনা করলাম, তো এটার অ্যান্সার করা যাবে কি যাবে না এখন? কারণ দ্রাব্যতা বা অদ্রাব্যতা এটা ডিপেন্ড করছে যে ও কি আয়নীয় বৈশিষ্ট্য রয়েছে না সমযোজীয় বৈশিষ্ট্য রয়েছে। এবার এখানে বলছে সমযোজীতে জৈব দ্রাবক মানে সমযোজী বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে নিশ্চয়ই LiCl এর সমযোজী বৈশিষ্ট্যটা বেশি NaCl এর তুলনায়, বলেই কি হবে? দ্রাব্য হবে। আর এটা বোঝাও যাবে, দেখো না দুটোতেই Cl Cl আছে, Cl নেগেটিভ Cl নেগেটিভ, কিন্তু একটাতে আছে কি, একটাতে আছে Li আর একটা হচ্ছে সোডিয়াম ক্যাটায়নগুলো। তাহলে Li এর আকার ছোট না সোডিয়ামের হ্যাঁ। তুলনায়, তো যার আকার ছোট ক্যাটায়নের তার সে বিকৃতি বেশি ঘটায়, বিকৃতি বেশি ঘটানো মানে সমযোজী বেশি আসবে ওর মধ্যে, সমযোজী বেশি আসবে মানে ওটা কি, সমযোজী বেশি আসলে অধ্রুবীয়তে মানে জৈব দ্রাবকে দ্রাব্য হবে। তাহলে এখন আমার মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সারটা বোঝা গেছে। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ তো। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে যে প্রদত্ত কোন বন্ধনটি সব থেকে কম আয়নীয়? সব থেকে কম আয়নীয় মানে কি, ওটা সমযোজী বেশি দিকে যাবে, তো এটা কোনটা অ্যান্সার হবে কি মনে হচ্ছে? দেখো আয়নীয় কখন হবে, যদি ওদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি হয়, তাই না? হুম। আর কম আয়নীয় মানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কম হতে হবে। হ্যাঁ। তো এখানে সব থেকে কম ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কার আছে? যদি একই ধরনের এলিমেন্ট হয় তাহলে তো সব থেকে কম পার্থক্য না, ও। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডিটা হবে সব থেকে কম পার্থক্য, তাহলে এটাই সব থেকে বেশি কি হবে, কম আয়নীয় হবে, সব থেকে কম আয়নীয় হবে, মানে এটা সব থেকে বেশি সমযোজী হবে, এটা সব সমযোজী বেসিক্যালি, তাহলে এটা হুম। অ্যান্সার কি হবে? ডিটা হবে। বোঝা গেছে? হুম। আচ্ছা, তারপরে এখানে দেখো নিচের কোন অণুটিতে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়? তো ইলেকট্রনের ঘাটতি আমরা পড়লাম তখন যে অষ্টক পূর্ণ হয় না, কখনো ইলেকট্রন কমে যায় কখনো ইলেকট্রন বেড়ে যায়, হাইপো আর হাইপার করেছিলাম, তো হাইপোটা কথা বলা হচ্ছে। তাহলে কোনটা হবে? দেখো C2H4 এ তো হয়ে যায়, যেমন C2 মানে কার্বনের দুটো বন্ড আর হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এটা তো হয়ে যায়। সিমিলারলি Fe2 তে তো আমরা দেখলাম যে জেনন যদি থাকে তো এটা তো হাইপার হয়, হাইপার মানে ইলেকট্রনের বেশি হয়ে যায় এখানে, তো এটাও তো হবে না। বোঝা গেছে? এর মানে এইটা আর এইটার মধ্যে হবে অ্যান্সার। কিন্তু ফসফরাস যদি দেখো, ফসফরাস মানে 15, মানে বাইরে 5টা আর ক্লোরিন 3টা, তো এখানে
এটাতে হবে না বেশি, কারণ বাইরে 5টা যদি হয় ফসফরাসের আর ক্লোরিনে যদি 3টা হয়, ক্লোরিনে তো একটা করে লাগবে তাই না, 7টা আছে, তাহলে এর একটা ধরো এর সাথে করে দিবে, এর একটা এর সাথে করে দিবে, এর একটা এর সাথে করে দিল, তাহলে কটা হলো, 2 4 6, আর দুটো দুটো এক্সট্রা আছে, তাহলে এটা হচ্ছে না, এর মানে B2H6টাই কি হবে, ইলেকট্রনের ঘাটতি ঘটবে, B2H6টার মধ্যে ইলেকট্রনের ঘাটতি ঘটবে, ঠিক আছে। হুম। তাহলে এটা B2H6টার মধ্যে ইলেকট্রনের ঘাটতি ঘটবে কেন, কারণ এটা তো হয়ে যাচ্ছে, আর এটাতে তো ইলেকট্রনের প্রসারণ ঘটে, আর এটা তো পুরো অষ্টকই হচ্ছে সবগুলোরই, তাহলে এটারই মধ্যে ঘাটতি ঘটবে খালি, এটাই অ্যান্সার হবে। তো আমি এটা কথা বলতে যাচ্ছি যে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে বুঝতে হবে আগে, তাহলে অ্যান্সার করতে পারবে, আর মুখস্থ করে রাখলে তো আবার ভুল সমস্যা হয়ে যায়। মুখস্থ করে লাভও নেই। হ্যাঁ ওটাই বলছি। তাহলে দেখো এতক্ষণে ডিসকাশনে আমরা খালি 3টা কোশ্চেনে আসছি, তারপরে এখানে হাইড্রোজেন বন্ধন তো এখন আসেনি। নিচের কোনটি এটা করতে পারো হয়তো, নিচের কোনটি সর্বাপেক্ষা আয়নীয়, আয়নীয় কোনটি বেশি হবে বলো। দেখো এটা তো সমযোজী হবে, O3টা তো সমযোজী কানা তাই না, হুম। কারণ একই ধরনের আছে তো এটা সমযোজী বন্ধন করবে, এটা তো হবে না। এবার এগুলোর মধ্যে আয়নীয় কোনটা বেশি হবে, তাহলে সেক্ষেত্রে কি দেখতে হবে, MnO আছে, Mn2O2, তাহলে আয়নীয় Mn2O3, Mn2O5, এটা কত আছে। আচ্ছা এটাতে আমরা পরে আসছি না হয়, আমরা নেক্সট পড়বো। আমরা এখন এই কোশ্চেনটার অ্যান্সার দিতে যাব, কোনটার, এই যে কালারের ব্যাপারটা, কালারের, ঠিক আছে। তো কালারটা এখন যেটা পড়ছিলাম ওর নেক্সট পয়েন্টটা থেকে আসবে, তো আমরা ওটাই পড়ি আগে। আচ্ছা, তো এবার মানে কালার বিভিন্ন ধরনের হয় কেন, মানে একই ধাতুর বিভিন্ন লবণের কালার আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু ওটা কেন হয় ওটা আগে বুঝতে হবে, তারপরে আমরা অ্যান্সারগুলো করতে পারবো। যেমন সাপোজ ধরো আমি যদি বলি HgCl2 একটা নিলাম, আর HgI2 নিলাম, তো এর কালারটা বলছে সাদা, আর কিন্তু এর কালারটা যদি দেখো তাহলে এটা রেড, লাল, কিন্তু দুটাই তো একই ধাতুর না, এইচজিরই লবণ দুটোই, তাই না। হ্যাঁ। তো কালারটা আলাদা হলো কেন, একটাতে সাদা একটাতে লাল কেন হলো, তো এটা বুঝতে হবে, এটা বোঝার জন্য আমরা এই পয়েন্টটাতে এখন ডিসকাস করছি। তো দেখো আমরা একটা পয়েন্ট বললাম অ্যানায়নের আকারের ব্যাপারে, ফাজান্সের সূত্রতে কি পড়লাম, যে অ্যানায়নের আকার যদি বেশি হয় তাহলে কি হবে, বিকৃতি বেশি হবে, বেশি। বিকৃতি বেশি হবে মানে সমযোজী ধর্মটা বেশি আসবে, রাইট। এবার হুম। এটাকে নিয়ে একটু এক্সটেনশন করি, মানে যদি অ্যানায়নের আকার বাড়ে, মানে আমি আর নেগেটিভ লিখছি, ঠিক আছে। তো অ্যানায়নের আকার যদি বাড়ে তাহলে পোলারাইজেশন কম হবে না বেশি হবে, ধ্রুবায়ন বেশি হবে, কারণ বিকৃতিটা বেশি হচ্ছে না, রাইট। হুম। এর মানে কি, এর মানে হচ্ছে
পোলারাইজেশন বেশি হওয়া মানে এটা ধরো ক্যাটায়নটা আর এটা ধরো অ্যানায়নটা, তো পোলারাইজেশন বেশি হওয়া মানে এখানকার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এইদিকে আসা, তো ক্যাটায়নের দিকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ধরো এই যে আর বেশি মানে পোলারাইজেশন বেশি মানে ইলেকট্রনগুলো সহজেই আসতে পারবে, তাই না? কারণ আরটা বেশি না, এর ভেতর থেকে কন্ট্রোল নেই তো, নিউক্লিয়াস থেকে, তো এ সহজে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, মানে সহজেই ও আসতে পারবে। এর মানে একে বিকৃতি ঘটাতে গেলে বেশি এনার্জির প্রয়োজন হবে না, তাই না? বেশি এনার্জির প্রয়োজন হবে না, মানে কম এনার্জির প্রয়োজন হবে। হুম আচ্ছা, কম এনার্জির প্রয়োজন যদি হয় তাহলে কম এনার্জিটা ও কি সাধারণ আমরা যে ভিজিবল লাইট বা ধরো ভিজিবল লাইটে আমরা দেখি না ভিপজিওর, হ্যাঁ তাহলে ভিপজিওরে কম এনার্জি কোনটা? রেডটা না? হ্যাঁ তো কম এনার্জি দরকার পড়বে মানে কি রেড লাইটের মতো এনার্জি যদি ও পায় তো তাহলেই মানে ওর বিকৃতিটা ঘটে যাবে। হুম মানে এই দৃশ্যমান আলোর যে পোর্শনটা থেকে ও কালার শোষণ করবে সেই পোর্শনটা আর কালারটা ও কি আমাদের দিবে, দেখবো আমরা ওই পোর্শনে, তাই না? ভিপজিওরের মধ্যে যেটাকে ও দেখবে, তো মানে যেটাকে যে রেঞ্জের এনার্জিটা ও অ্যাকসেপ্ট করবে সেই কালারটা আমরা দেখতে পারবো। বোঝা গেছে? গেছে। আচ্ছা, কিন্তু যদি সাপোজ ধরো এরকম হতো যে অ্যানায়নটার রেডিয়াসটা কম আছে, তাহলে পোলারাইজেশন এখানে যদি করতে হয় তাহলে এনার্জি বেশি লাগবে এখন, তাই না? রেডিয়াস কম মানে কি, ও তো রেডিয়াস কম মানে অ্যানায়নটার রেডিয়াস কম মানে ভেতরের নিউক্লিয়াসটা ভালোই কন্ট্রোল করছে ওকে, আর ভেতরের নিউক্লিয়াসটা ভালোই কন্ট্রোল করছে মানে এর বিকৃতি হবে না। হতো বাড়ির গার্জেন যদি ভালো স্ট্রিক হয় তাহলে ওর বাইরে বিকৃতি হয় না, তো বিকৃতি যদি না হয় তাহলে তাও যদি কেউ যদি চায় যে একে আমি বিকৃতি তো করিয়েই ছাড়বো, তাহলে তখন বেশি এনার্জি লাগবে, হুম বেশি এনার্জি লাগবে। তো বেশি এনার্জি যদি লাগে তাহলে সেটা তোমার বেগুনির দিকে বা এর থেকে আরো ইউভি আল্ট্রাভায়োলেটের দিকে যেতে হবে, তাই না? আমরা লাইট স্পেকট্রামটা দেখেছিলাম যে আল্ট্রাভায়োলেটের এনার্জি আরো বেশি হয়, তাহলে আল্ট্রাভায়োলেটটাকে আমরা দেখতে পাই না, তাই না? আল্ট্রাভায়োলেট এনার্জি রেঞ্জে যদি কাউকে দরকার পড়ে তাহলে আল্ট্রাভায়োলেটকে আমরা দেখতেই পাই না, কোনো কালারই থাকে না। তো কালার যদি না থাকে তো সেই ক্ষেত্রে ওটা কি দিবে? সাদা দিবে। বোঝা গেছে? ও এইবার তাহলে বোঝা কি গেল? বোঝা আমাদের কনক্লুশন যেটা নিতে হলো যে যার অ্যানায়নের ব্যাসার্ধ বেশি সেটা কালারফুল হবে, অ্যানায়নের ব্যাসার্ধ বেশি মানে কালারফুল, আর অ্যানায়নের ব্যাসার্ধ কম যদি হয় তাহলে ওটা সাদার দিকে যাবে। এটা বোঝা গেছে কি? গেছে। ঠিক আছে, এবার ক্লোরিন আর আয়োডিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনটার ব্যাসার্ধ বেশি না কম আয়োডিনের তুলনায়? কম। ক্লোরিনের ব্যাসার্ধ কম, তাহলে ক্লোরিন যেখানে থাকবে সেটা সাদাই দিবে না তাহলে, হ্যাঁ কারণ ইউভি এনার্জি রেঞ্জে ও এনার্জি পেলে তারপরে ও ডিস্ট্রাকশন হবে মানে বিকৃতি ঘটবে, তাহলে ওটা সাজা দিবে। আর এখানে আয়োডিনের তোমার কি বলে ব্যাসার্ধটা বেশি, তো পোলারাইজেশনের জন্য অল্প এনার্জি লাগবে, আর সেটা ধরো রেড লাইটের এনার্জি দিলেই হবে, কম এনার্জি, তাহলে এই জন্য এটা কি দিবে? লাল দেখাবে। বোঝা গেছে? ও যদি এটা বোঝা যায় তো আমি একটা আরো এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো AgCl আর AgI এর মধ্যে কোনটা সাদা হবে কোনটা কালারফুল হবে? তাহলে এখানে অ্যানায়নটাকে নিয়ে আলোচনা করো, অ্যানায়নের ব্যাসার্ধ কার কম? যার কম সে কালার, সে সাদা,
যার বেশি সে কালারফুল। AG কোনটা সাদা হবে আগে এটা বলো। ক্লোরিনটা। মানে তুমি বলছো এটা সাদা হবে আর এটা হুম কালারফুল হবে, তাই তো? হুম ইয়েস, ঠিকই বলছো, কালারফুলের মধ্যে এটা ইয়েলো হবে। ইয়েলো কেন হবে স্যার? কারণ এটা ইয়েলোর এনার্জি, এই রেঞ্জে এনার্জি ও অ্যাকসেপ্ট করছে বিকৃতি হওয়ার জন্য, এই জন্য ইয়েলো কালার দিবে। ওটা তো রিসিভ। ইয়েলোই হয়। হ্যাঁ, কিছু না। সিলভার আয়োডাইড এটা। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো PbCl2 আছে আর এটা PbI2 আছে, তাহলে কোনটা সাদা কোনটা হবে, কালারফুল হবে? ফার্স্ট এটা সাদা, এটা সাদা আর আর এটা পরে কালারফুল, তাই না? হ্যাঁ। তো কালারফুল মানে এটা সোনালি হলুদ হয়, কিন্তু ও তো যদি নাও মনে রাখে কিন্তু কালারফুল হবে, মানে ইয়েলো টাইপেরই হবে, সোনালি। তো এবার যদি এটা বোঝা যায় তাহলে এই কোশ্চেনটাও বোঝা যাবে এখন। AgCl বর্ণহীন হয় কিন্তু AgI হলুদ হয় কেন? তো কেন হয়? সি নাম্বার। কি বলছে? Ag প্লাস দ্বারা ক্লোরিন নেগেটিভ অপেক্ষা আই, ক্লোরিন নেগেটিভ অপেক্ষা আই নেগেটিভের অধিক বিকৃতি ঘটায়। হ্যাঁ, আই নেগেটিভের অধিক বিকৃতি ঘটে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে এটা হবে ডিডি ট্রানজিশন, এইরকম তো না। এখানে এটা ঠিক আছে, আর এখানে এজি পজিটিভ ছদ্ম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না, এটা আমরা বলিনি কিছু। এজি পজিটিভের সর্ববহিষ্ঠ কক্ষে 18টি ইলেকট্রন, না ইলেকট্রন 18টি কোথায় আছে এজির ক্ষেত্রে? 18টি ইলেকট্রন যদি থাকে নিউক্লিয় চার্জকে, না এটার কথা আমরা বলছি না, 18টি ইলেকট্রনের কথা বলছি না, এটাই হবে তাহলে। ঠিক ভাবছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো 14 নম্বরটা I3 নেগেটিভ, এর ক্ষেত্রে লুইস অ্যাসিডটি হলো কোনটি? তো লুইস অ্যাসিড কি জিনিসটা এটা আমরা এখন পড়ছি, বোঝা গেছে? লুইস অ্যাসিড হয় আর লুইস লুইস ক্ষার হয়, ঠিক আছে? তো লুইস অ্যাসিড আর লুইস ক্ষার হয়, ওই জিনিসটা আমরা পড়ছি। আর তুমি ততক্ষণে এই জিনিসটা একটু মাথা ঘামাও। অসমযোজী বন্ধন, মানে এটা তো সমযোজী বন্ধন পড়লাম তাই না? একটা পড়লাম সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে কি ছিল, যে ধরো একটা এ পরমাণু আছে একটা বি পরমাণু আছে, এ একটা ইলেকট্রন আর এ একটা ইলেকট্রন, দুটো আলাদা আলাদা পরমাণুর দুটো ইলেকট্রন সমভাবে ব্যবহার হয়, মানে এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা সমযোজী বন্ধন। এর মানে সমযোজী বন্ধনে দুজনই মানে হিস্সা নেয় আর কি, বন্ধন ইলেকট্রন দিয়ে হিস্সা নেয়, পার্টিসিপেট করে। কিন্তু এরকমও তো হতে পারে যে ধরো এর কাছে দুটো আছে বাট বির কাছে নেই, তো সেরকম বির কাছে মানে ফাঁকা আর কি। তো তখন এ হয়ে যাবে কি দয়ালু, মানে এ একটু দয়ালু হয়ে যাবে। তো দয়ালু হয়ে গেলে এ বলবে কি, আচ্ছা ভাই তোর কাছে কিছু নেই তো তুই একটা কাজ কর, তুই আমার ইলেকট্রনটাই নে, কিন্তু আমরা এই দুটোকে আমরা এইভাবে ব্যবহার করব, আমিও দুটোই ব্যবহার করব তুইও দুটো ব্যবহার করিস। তো
তো এখানেও একটা বন্ধন হলো, বাট এখানকার আর এখানকার মধ্যে ডিফারেন্স আছে কি নেই? মানে এই যে বন্ধনটা আর এই বন্ধনটার মধ্যে ডিফারেন্স আছে কি নেই? আছে 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 আছে। আছে। কি ডিফারেন্স আছে? যে এখানে প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন ছিল আর ওটা সমভাবে শেয়ার করছে, আর এখানে একজনের কাছে নেই, মানে ও ভিখারি, আর একজনের কাছে আছে, দুটোই আছে। তো সেক্ষেত্রে এ একটু দিলদারিয়া হবে আর কি, যে এ একটা ইলেকট্রন দিয়ে দিবে একে, দিয়ে তারপরে এরা নিজেদের মধ্যে আবার শেয়ারিং করবে। তো এখানে এই ধরনের বন্ডিংটাকে আমরা এইভাবে দেখাই, যে এ বি আর একটা অ্যারো দিয়ে দেখাই। অ্যারো দিয়ে দেখানো মানে কি, যে এর কাছে দুটো ইলেকট্রন ছিল, বাট ও দান করে দিয়েছে, ঠিক আছে, আর তারপরে কোভ্যালেন্ট বন্ড করে আছে। তো এই ধরনের যে বন্ধনটা হয়, যেখানে আমরা অ্যারো দিয়ে দেখাই, তো এই ধরনেরটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অসমযোজী। অসমযোজী বন্ধন, বোঝা গেছে? হুম। তো এর আগের দিন আমরা দেখেছিলাম না কার্বন মনো অক্সাইডের ক্ষেত্রে, যে কার্বনের ক্ষেত্রে তো 4টা আছে, অক্সিজেনের ক্ষেত্রে 6টা আছে, কিন্তু কার্বনের ক্ষেত্রে ধরো আমরা দেখেছিলাম যে দুটো আর দুটো পেয়ার করার পরেও কার্বনের 6টাই হচ্ছিল, তাই না? অক্সিজেনের এখানে অক্সিজেনের 8টা হয়ে যাচ্ছিল, 2 2 4 আর 4 8, কিন্তু কার্বনের 6টাই হচ্ছিল। তো তখন কি হলো, অক্সিজেন কি করলো, অক্সিজেন এর এই দুটো ইলেকট্রনকে এখানে দিয়ে দিল কার্বনকে, অক্সিজেনের দিল দাঁড়িয়ে এখানে। তাহলে এরকম করে, তাহলে এখানে দেখো এই যে বন্ধনটা এটা অসমযোজী বন্ধন, আর এই বাকি দুটো বন্ধন এগুলো আবার সমযোজী বন্ধন, বোঝা গেছে? হুম। এর মানে এটাও বোঝা গেল যে কোনো একটা যৌগে সমযোজী বন্ধন আর অসমযোজী বন্ধন একসাথেও থাকতে পারে, যেমন কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে আছে, বোঝা গেছে? জল খাও, জল খাও। তো আমি কি বলছিলাম, যে এরকম ক্ষেত্রে তাহলে ধরো এ একটা আছে আর বি একটা আছে, এ আর এর দুটো আছে, বি এর নেই ধরো, তাহলে এবার কি করবে, এ একটা ইলেকট্রন একে দিয়ে দিবে, তাহলে যেটা হবে, এর একটা ইলেকট্রন থাকলো আর বি এর একটা ইলেকট্রন থাকলো। আচ্ছা, একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে মানে এ পজিটিভ চার্জ হবে, আর একটা ইলেকট্রন এ নিয়েছে মানে এ নেগেটিভ চার্জ হবে, আর এদের মধ্যে একটা কি হবে, অসমযোজী বন্ধন তৈরি হবে, মানে এরো অ্যারো দিয়ে দেখায়, বোঝা গেছে?